আপুরা আসসালামু আলাইকুম। যদি সব কিছু ক্লিয়ার থাকে আপনারা একটু কমেন্ট করেন, আমি স্টার্ট করব। আমাদের আজকের টপিকস মাল্টিপল প্রেগনেন্সি, এসডিজি, এমডিজি, নিয়ার মিস। হ্যাঁ, তো মাল্টিপল প্রেগনেন্সি দিয়ে আমি শুরু করব। আশা করি সব কিছু ক্লিয়ার আছে। আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি। আমাদের টপিকস আজকের হলো মাল্টিপল প্রেগনেন্সি। হ্যাঁ, মাল্টিপল প্রেগনেন্সি থেকে আমরা কি কি পড়ব? ডেফিনেশন পড়ব, টাইপ পড়ব, ইনসিডেন্স, আগে ইনসিডেন্সটা লিখি। ডেফিনেশন পড়ব, ইনসিডেন্স পড়ব, টাইপ পড়ব, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পড়ব, ইনভেস্টিগেশন পড়ব, কমপ্লিকেশন পড়ব। কমপ্লিকেশনটা অনেক বড়, কমপ্লিকেশনের মধ্যে অনেক কিছু আছে, ওটা নিয়ে ডিসকাস করব, আর ম্যানেজমেন্ট পড়ব। হ্যাঁ, এখন আমরা চলে যাই ডেফিনেশন। মাল্টিপল প্রেগনেন্সি মানে কিন্তু টুইন না। হ্যাঁ, টুইন কিন্তু মাল্টিপল প্রেগনেন্সির একটা পার্ট। তাহলে মাল্টিপল প্রেগনেন্সি কি? মোর দেন ওয়ান ফিটাস যদি সিমালটেনিয়াসলি ডেভেলপ করে তাহলে ওটাকে আমরা কি বলবো? ইউটেরাসে যদি মোর দেন ওয়ান ফিটাস সিমালটেনিয়াসলি ডেভেলপ করে ওটাকে আমরা বলবো মাল্টিপল প্রেগনেন্সি। এটা টুইনও হতে পারে, যদি দুইটা হয় তাহলে আমরা টুইন বলবো। আমরা এটা সবাই জানি যে দুটো যদি হয় তাহলে টুইন, 3 হলে ট্রিপলেট, 4 হলে কোয়াড্রিপ্লেট, 5 হলে আমরা বলবো কুইন্টাপ্লেট অ্যান্ড কুইন্টাপ্লেট, আর এটা হলো 6টুপ্লেট। এইগুলো সবগুলো মিলেই হলো মাল্টিপল প্রেগনেন্সি। হ্যাঁ, সবগুলো মিলে হলো মাল্টিপল প্রেগনেন্সি। এখন আমি চলে যাব টাইপে। তো টাইপের যে ব্যাপারটা, ইনসিডেন্সের যে ব্যাপারটা আমরা সবাই কম বেশি জানি যে এটা কিন্তু মানে ডিপেন্ডেবল। যেমন আমরা যদি মোনোজাইগোটিকের কথা চিন্তা করি বা ডাইজাইগোটিকের কথা চিন্তা করি, তো ডাইজাইগোটিকের ক্ষেত্রে যেটা আমি ওভারঅল একটু বলে নেই যে মোনোজাইগোটিক কত পার্সেন্ট থাকে, ডাইজাইগোটিক কত পার্সেন্ট থাকে। হ্যাঁ, পার্সেন্টেজটা একটু বলে নিই, তারপর আমি ইনসিডেন্সটা বলছি। আমি পার্সেন্টেজে চলে যাই। তাহলে প্রথমে আমি আচ্ছা আগে আমি একটু এতে চলে যাই, পার্সেন্টেজে চলে যাই। এখন হলো মোনোজাইগোটিক আর ডাইজাইগোটিক। তো মোনোজাইগোটিক আমরা জানি দুই ধরনের হয়, মোনো এবং ডাইজাইগোটিক, তাই না? তো এখন যদি আমরা চিন্তা করি মোনোজাইগোটিক, আমি কিন্তু মোনোজাইগোটিক বলেছি, মোনোকোরিওনিক না। হ্যাঁ, মোনোজাইগোটিক কত পার্সেন্ট এবং ডাইজাইগোটিক, হ্যাঁ, এটা কত পার্সেন্ট? মোনোজাইগোটিক হলো 30% যদি হয়, ডাইজাইগোটিক হলো 70%। হ্যাঁ, মোনোজাইগোটিক, ডাইজাইগোটিক। এখন যদি আমরা মোনোকোরিওনিক বলি, মোনোকোরিওনিক এবং ডাইকোরিওনিক। এখন মোনোকোরিওনিক যদি আমরা বলি, মোনোকোরিওনিক হলো 20%, ডাইকোরিওনিক হলো 80%। এখন মোনোজাইগোটিকের মধ্যে কিন্তু ডাইকোরিওনিকও থাকে, মোনোকোরিওনিকও থাকে। হ্যাঁ, আমি আবার একটু বলছি, যেমন ডাইজাইগোটিক যেটা, সেটার মধ্যে কিন্তু ডাইজাইগোটিক কিন্তু সবসময় ডাইকোরিওনিক হয়। ডাইজাইগোটিক যারা, তারা সবসময় ডাইকোরিওনিক হয়, তাদের দুইটা কোরিয়ন থাকে। কোরিয়নটা কি আমি এটা পরে বলছি। কিন্তু মোনোজাইগোটিক কিন্তু দুটাই হতে পারে, মোনোকোরিওনিকও হতে পারে, ডাইকোরিওনিকও হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। মোনোজাইগোটিক, ডাইজাইগোটিক, মোনোকোরিওনিক, ডাইকোরিওনিক কিন্তু এক জিনিস না। তাহলে আমাদের ওভারঅল টাইপ যদি আমাদের জিজ্ঞেস করে আমরা কি টাইপ বলবো? মোনোজাইগোটিক অ্যান্ড ডাইজাইগোটিক। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে মোনোজাইগোটিক কি ধরনের হতে পারে, এটা মোনোকোরিওনিকও হতে পারে, ডাইকোরিওনিকও হতে পারে। যদি আপনাকে জিজ্ঞেস করে ডাইজাইগোটিক কি ধরনের হতে পারে, ডাইজাইগোটিক অলওয়েজ ডাইকোরিওনিক হবে। এখন কথা হলো কোনটা কিভাবে হবে সেটা আমি পরে বলছি, যে মোনোজাইগোটিকের মধ্যে কোনটা পড়বে। মোনোজাইগোটিকের মধ্যেও কিন্তু আমরা জানি মোনোজাইগোটিকে 4টা ভাগে ভাগ করা যায়, তাই না? তো এটা আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এখন তাহলে আমি চলে যাচ্ছি যে ওভারঅল যদি আমরা ইনসিডেন্সের কথা চিন্তা করি, ঠিক আছে, মোনোজাইগোটিক।
হ্যাঁ, মনোজাইগোটিক আমি 30% লিখলাম, কিন্তু এটাকে বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি এটার ইনসিডেন্স কিন্তু সবখানে সেম, এবং হাই রিস্কে যেটা আছে 3.5 in 1000 বার্থ, মনোজাইগোটিক 3.5 in 1000 বার্থ। ঠিক আছে, আচ্ছা। আর ডাইজাইগোটিকের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেরকম করে কোথাও ইনসিডেন্স দেয়া নেই, আমরা কিন্তু এখানে হেলেন্স লটাকে প্রেফার করি। হেলেন্স লটা কি? হেলেন্স ল ডাইজাইগোটিকের ক্ষেত্রে আমরা ফলো করি হেলেন্স ল। দ্যাট মিনস যদি টুইন হয় তাহলে 1:80, যদি ট্রিপলেট হয় তাহলে 1:80 স্কোয়ার, যদি কোয়াড্রিপ্লেট হয় 1:80 কিউ। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা ফলো করি। হ্যাঁ, তো এখন যদি মনোজাইগোটিকের ইনসিডেন্স ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড এরকম, আর ডাইজাইগোটিকে আমরা হেলেন্স লটাকে ফলো করি। এখন আসেন, এতক্ষণ তো আমি সব ইনসিডেন্সগুলো বললাম, এখন কথা হলো মনোজাইগোটিকটা কি এবং ডাইজাইগোটিকটা কি, আসলে জিনিসটা কি, কোত্থেকে মনোজাইগোটিক আসছে, কোত্থেকে ডাইজাইগোটিক আসছে। কোরিওনিক কিন্তু আমি আপনাদেরকে বলিনি, কোরিওনিকটা হলো জাস্ট এগুলোর ভ্যারাইটি। হ্যাঁ, কোরিওনিকের কিন্তু ডেফিনেশন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে, আমি ওটা পরে বলবো। আমি এখন মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিকে চলে যাচ্ছি। এখন যদি আপনাকে কোশ্চেন করে ডাইজাইগোটিক টুইন কিভাবে ফরমেশন হয়, তাহলে আমরা কি জানি, এখানে দুইটা ওভা লাগবে এবং দুইটা স্পার্ম লাগবে। হ্যাঁ, এখন দুইটা ওভাম বা দুইটা এগ, এটা কোথা থেকে আসতে পারে? এটা হতে পারে আপনার সেম গ্রাফিয়ান ফলিকল থেকে আসতে পারে, অথবা সেপারেটেড গ্রাফিয়ান ফলিকল থেকে আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এবং এখানে সিমেন্টটা, এখানে যে স্পার্মটা, এটা সেম সোর্স থেকেও আসতে পারে অথবা ডিফারেন্ট সোর্স থেকেও আসতে পারে। সেম সোর্স অর ডিফারেন্ট সোর্স থেকেও আসতে পারে। ঠিক আছে, এটা হলো ডাইজাইগোটিকের কথা আমি বললাম। হ্যাঁ, এখন আমি চলে যাই মনোজাইগোটিক। মনোজাইগোটিক হলো মনোজাইগোটিক। মনোজাইগোটিকে কি হবে? মনোজাইগোটিকে সিঙ্গেল ওভাম থাকবে। ওভাম কিন্তু ওখানে দুটো হবে না, সিঙ্গেল ওভামের ফার্টিলাইজেশন হবে। সিঙ্গেল ওভাম ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হওয়ার পরে কিছু মিসম্যাচ হবে, যে মিসম্যাচগুলোর কারণে এখানে টুইনিং ফরমেশন হবে। তো হোয়াট আর দ্য মিসম্যাচিং, এখানে কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। সিঙ্গেল ওভাম ফার্টিলাইজেশনের পরে কয়েকটা জিনিস হবে। নাম্বার 1 ইজ পোস্ট জাইগোটিক মাইটোটিক ক্রস ওভার। নাম্বার 1, এখানে এই পয়েন্টগুলো একটু আমরা জেনে রাখবো, যে সিঙ্গেল ওভাম ফার্টিলাইজেশনের পরে কি কি ইভেন্ট হয়, ইভেন্টের কারণে আমাদের মনোজাইগোটিক টুইন ফরমেশনটা হচ্ছে। হ্যাঁ, 1 নাম্বার হলো আফটার ফার্টিলাইজেশন পোস্ট জাইগোটিক মাইটোটিক ক্রস ওভার হতে পারে। নাম্বার 2, নন ডিস জাংশন হতে পারে। নাম্বার 3, ইমপ্রিন্টিং ডিফারেন্স। নাম্বার 4, inactivation and expression of selected gene. Number 5, difference in telomere size. Number 6, X inactivation. Number 7, discordant cytoplasmic segregation. আমি আবার একটু বলে দিচ্ছি যে মনোজাইগোটিকে কি কি চেঞ্জ হচ্ছে সিঙ্গেল ওভাম ফার্টিলাইজেশনের পরে। পোস্ট জাইগোটিক মাইটোটিক ক্রস ওভার, নাম্বার 1। নাম্বার 2, নন ডিসজাংশন। নাম্বার 3, ইমপ্রিন্টিং difference. Number 4, inactivation and expression of selected genes. Number 4, difference in telomere size. After that, number 5, X inactivation. Number 6, discordant cytoplasmic segregation. ঠিক আছে, এটাই হলো মনোজাইগোটিক অ্যান্ড ডাইজাইগোটিকের অরিজিনটা। এখন হলো মনোজাইগোটিক আর ডাইজাইগোটিকে আমরা কি কি পেতে পারি। হ্যাঁ, এখন আমি চলে যাব মনো এবং ডাই আমরা কি কি পেতে পারি। এখন যদি মনোজাইগোটিক হয়, ডাইজাইগোটিক হয়,
এখন আসেন মনোজাইগোটিকের মধ্যে কি কি ভ্যারাইটি আমরা পেতে পারি। মনোজাইগোটিকের মধ্যে কিন্তু আমরা 3টা ভ্যারাইটি পেতে পারি, ঠিক আছে। তাহলে কি হতে পারে মনোজাইগোটিকে? 1 নাম্বার হলো ডাইকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক। আমি এভাবে লিখি, ডাইকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক, এটা একটা ভ্যারাইটি হতে পারে মনোজাইগোটিকের। হ্যাঁ, আর একটা কি হতে পারে? মনোকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক, এটা আরেকটা ভ্যারাইটি হতে পারে। হ্যাঁ, অ্যানাদার ভ্যারাইটি ইজ মনোকোরিওনিক, মোনোঅ্যামনিওটিক। এই 3টা ভ্যারাইটির হতে পারে। এই 3টা ভ্যারাইটি কিভাবে হবে? প্রথমটা হলো 0 to 3 ডেজের মধ্যে যদি ডিভিশনটা হয়, এর পরেরটা কখন হবে ডিভিশন? এর পরের ডিভিশনটা হচ্ছে 3 to 7 ডেজ, এবং এর পরে যেটা হচ্ছে সেটা হলো 8 থেকে 13 দিন, ঠিক আছে। এখন কথা হলো এটা কিন্তু ডাইকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক, মনোকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক এন্ড মনোকোরিওনিক, মোনোঅ্যামনিওটিক, ঠিক আছে। এখন আমি চলে যাই ডাইজাইগোটিকে। ডাইজাইগোটিকে ইউজুয়ালি কি থাকে? ডাইকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে ডাইজাইগোটিকে কয়টা প্লাসেন্টা থাকবে? ডাইজাইগোটিকে কিন্তু 2 প্লাসেন্টা। এখন যদি মনোকোরিওনিকে আমরা চিন্তা করি, যদি আমরা মনোজাইগোটিকে চিন্তা করি, এই দেখেন এখানে কিন্তু 2 প্লাসেন্টাও থাকতে পারে, কারণ ডাইকোরিওনিক মানে কোরিয়ন মানেই প্লাসেন্টা। হ্যাঁ, অ্যামনিয়ন মানে অ্যামনিওটিক ফ্লুইড, কোরিয়ন মানে প্লাসেন্টা। তাহলে ডাইকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক 2টা প্লাসেন্টা থাকতে পারে এখানটাতে, ঠিক আছে, এবং 2টা অ্যামনিয়নও থাকতে পারে, 2টা প্লাসেন্টাও থাকতে পারে, এমনকি এখানে একটা প্লাসেন্টাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে কি থাকবে? এখানে কিন্তু ইউজুয়ালি 2 অ্যামনিয়ন পেতে পারি আমরা, 2 অ্যামনিয়নও পেতে পারি। যদি আমরা চিন্তা করে দেখি, এখানে আমরা 2 অ্যামনিয়নও পেতে পারি, এবং এখানে আমরা কিন্তু এই যে মনোকোরিওনিক, মোনোঅ্যামনিওটিক, এখানে 1 অ্যামনিয়নও কিন্তু আমরা এটাও কিন্তু পেতে পারি। এখন আসেন এখানে কি পাবো? এখানে কিন্তু আমরা 2টা অ্যামনিয়ন, এখানে কিন্তু আমরা 2 অ্যামনিয়নই পাবো। হ্যাঁ, মনোকোরিওনিক 2টা প্লাসেন্টা পাবো, 2টা অ্যামনিয়ন পাবো, এবং এই যে এদের মধ্যে যে প্লাসেন্টার যে থিকনেসটা, ঠিক আছে, এটা কতটুকু হবে? এটা হবে মোর দেন 2 সেন্টিমিটার, সরি মিলিমিটার, এটা হবে মোর দেন 2 মিলিমিটার। হ্যাঁ, কিন্তু এটা হবে লেস দেন 2 মিলিমিটার, ঠিক আছে। হ্যাঁ, এখন হলো সেক্সের ক্ষেত্রে যেটা বলে, এখানে কিন্তু সেক্সটা ডিফার করতে পারে। এখানে হবে সেম সেক্স ইউজুয়ালি, এখানে সেক্সটা ডিফার করবে, এখানে সেক্সটা সেম সেক্স হবে। হ্যাঁ, আর একটা জিনিস হলো এখানে কিন্তু ইউজুয়ালি কোনো গ্রাফ রিজেকশন হবে না। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড গ্রুপ ইউজুয়ালি মনোজাইগোটিকে কিন্তু সেম থাকে। মনোজাইগোটিকে ব্লাড গ্রুপ, ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, স্কিন গ্রাফট, এগুলো সব কিন্তু সেম থাকবে, বাট এখানে কিন্তু সেম হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কিছু জিনিস একটু বলে দেই। একটা হাইরিক্সের ছক আমি একটু আপনাদেরকে এঁকে দেখাবো। হাইরিক্সের ছকটা আমরা এঁকে একটু দেখাই যে হাইরিক্সে কি বলেছে। ক্লাসিফিকেশন অফ টুইন, ওদের ক্লাসিফিকেশন অফ টুইনটা কেমন ছিল আমি সেটা একটু বলে দিই। ক্লাসিফিকেশন অফ টুইন, ওরা ক্লাসিফিকেশনটা কিভাবে করেছে আমি একটু বলে দিই। সেটা হলো ডেজ, অ্যাকর্ডিং টু ডে। যদি আমরা ডে চিন্তা করি, 0 to 3, 3 to 9, 9 to 12, 12 to 15, ঠিক আছে। এটা কিন্তু ডে, ঠিক আছে। এখন আমি চলে যাই কিসে যাব? এখন আমি চলে যাই যে নাম্বার 1 পয়েন্ট, নাম্বার প্লাসেন্টাল নাম্বার। কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো। প্লাসেন্টাল নাম্বার প্রথমটাতে, নাম্বার 2তে কি? নাম্বার অফ অ্যামনিয়ন,
নাম্বার 3 নাম্বার অফ ফিটাস, নাম্বার 4 ক্লাসিফিকেশন, নাম্বার 5 প্রপোর্শন। ঠিক আছে, তাহলে এখন আমরা যাচ্ছি কিসে? প্রথমে যে নাম্বার অফ প্লাসেন্টাল নাম্বার, যদি 0 থেকে 3 ডেজের মধ্যে হয় প্লাসেন্টাল নাম্বার হবে 2, এরপর থেকে কিন্তু 1। নাম্বার অফ অ্যামনিয়ন, নাম্বার অফ অ্যামনিয়ন কিন্তু 2 ছিল, এরপর থেকে 1। নাম্বার অফ ফিটাস, নাম্বার অফ ফিটাস কিন্তু 2 হবে সবগুলোতে, শুধুমাত্র এই পরে যেটা হয় সেখানে কিন্তু কনজয়েন্ট টুইন ফর্মেশন হয়, তাই না? সো একটা টুইন থাকবে। এখন আসেন নামটা কি হবে? ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক, মোনোকোরিওনিক ডাই অ্যামনিওটিক, মোনোকোরিওনিক মোনো অ্যামনিওটিক অ্যান্ড কনজয়েন্ট। এখন আসেন প্রপোর্শন, এটা 33%, এটা 65%, এটা 1%, এটা লেস দেন 1%। এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো ডাইকোরিওনিকে কি থাকে, মোনোকোরিওনিকে কি থাকে, তাই না? ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক যেটা হবে, এখানে কি থাকবে? ডাই ডাই, ডাইকোরিওনিক মানে ডাই, 2টা কোরিয়ন, ডাই অ্যামনিওটিক মানে 2টা অ্যামনিয়ন। তাহলে কি থাকছে? ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক। আচ্ছা, এটা আশা করি সবার শেষ হয়ে গেছে তোলা। ঠিক আছে, আমি এখন একটু আমাদের যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে টুইন পিক সাইন, টি সাইন, এটা নিয়ে একটু ডিসকাস করে ফেলি। হ্যাঁ, তো টুইন পিক সাইনটা কোথায় থাকে? টুইন পিক সাইন যেটা, এটাকে বলা হয় ল্যামডা সাইন। এটা থাকে হলো ডাইকোরিওনিক মোনো ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক, এটাতে থাকে আসলে টুইন পিক সাইন। এখানে বেসিক্যালি কি থাকে? 2টা কোরিয়ন থাকবে, ডাই ডাই, 2টা অ্যামনিয়ন থাকবে। হ্যাঁ, তাহলে 2টা কোরিয়ন, আমি একটু দেখাই জিনিসটা, 2টা কোরিয়ন থাকবে এবং কি থাকবে? 2টা অ্যামনিয়ন থাকবে। হ্যাঁ, 2টা কোরিয়ন, 2টা অ্যামনিয়ন। আমরা একটু তাকাইলেই বুঝতে পারবো এখানে এটা অ্যামনিয়ন, এখানে যদি বাচ্চা থাকে, ঠিক আছে, 2টা কোরিয়ন, একটা অ্যামনিয়ন। ঠিক আছে, 2টা কোরিয়ন, 2টা অ্যামনিয়ন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি অ্যামনিয়ন, তারপরে এই লেয়ারটা কি লেয়ার? এটা হলো কোরিয়ন, তারপরে এই লেয়ারটা হলো কোরিয়ন, তারপরে এই লেয়ারটা হলো অ্যামনিয়ন। তাহলে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে ল্যামডা সাইন আমরা কোথায় পাই? ল্যামডা সাইন আমরা পাই হলো এটা একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন, এটা আমরা পাই ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিকে। এবং হোয়াট ইজ ইটস কম্পোজিশন? কম্পোজিশন হলো অ্যামনিয়ন কোরিয়ন, কোরিয়ন অ্যামনিয়ন। আমি আবার বলছি, ফিরোজা ম্যাডামের খুব প্রিয় কোশ্চেন, অ্যামনিয়ন কোরিয়ন, এখানেও কিন্তু আমরা কোরিয়নের লেয়ার পাচ্ছি, কোরিয়ন অ্যামনিয়ন, কোরিয়ন কোরিয়ন অ্যামনিয়ন। ঠিক আছে, এটাই হলো ল্যামডা সাইন, এটা হলো ট্রায়াঙ্গুলার প্রজেকশন। ঠিক আছে, এটা কিন্তু একদম ট্রায়াঙ্গুলার প্রজেকশন। এখন যদি আমরা চিন্তা করি মোনোকোরিওনিকের ক্ষেত্রে, আমরা ইউজুয়ালি পাই কি সাইন? যখনই কারো একটা প্লাসেন্টা থাকবে সেক্ষেত্রে কিন্তু তার কি থাকবে? তার ভিতরে কোনো কোরিওনিকের কোনো লেয়ার থাকবে না। যদি কারো একটা প্লাসেন্টা থাকে তাহলে শুধুমাত্র জিনিসটা এমন হবে। তার মানে হলো এখানে কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু কোনো কোরিয়ন যাচ্ছে না। আমরা কিন্তু দেখেছি ডাইকোরিওনিকে কিন্তু 2টাতে কোরিয়ন যাচ্ছে, তাই না? সো এখানে কিন্তু শুধুমাত্র 2টা। এর কম্পোজিশন হলো কি? এটা হলো টি সাইন, এটা মোনোকোরিওনিকের ক্ষেত্রে থাকে, এবং এখানে কি থাকবে?
এখানে কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে যে কি থাকবে, এখানে 2 অ্যামনিয়ন দিয়ে ফর্মেশন হবে, এটা 2 অ্যামনিয়ন, দেয়ার ইজ নো কোরিয়ন ইন বিটুইন 2 অ্যামনিয়ন, অনলি 2 অ্যামনিয়ন। আর ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিয়নটিকে কি থাকবে, ইন বিটুইন 2 অ্যামনিয়ন দেয়ার ইজ 2 লেয়ার অফ কোরিয়ন। ঠিক আছে, এভাবে কিন্তু জানতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করে। এবং এই যে এই ডায়াগনোসিসটা আমরা কিভাবে কত উইক্সে করতে পারবো, কত সপ্তাহে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো, 11 থেকে 14 সপ্তাহ, এটা বলে কোথায়, এটা আছে হাই রিক্সে। 11 থেকে 14 সপ্তাহে আমরা ডায়াগনোসিস করতে পারবো ল্যাম্বডা সাইন এবং টি সাইনটাকে। এরপরে কিন্তু আমরা পারবো না এই সাইনটা, এরপরে কোরিওনিক ফন্ডোসামের সাথে অ্যামনিওটিক কোরিওনিক ফন্ডোসামের সাথে এটা মিশে যাবে, যেই কারণে আমরা পরবর্তীতে আমরা আফটার 14 সপ্তাহর পরে এই সাইনটা কিন্তু আর ডায়াগনোসিস করতে পারবো না বাই আলট্রাসোনোগ্রাফি। বেস্ট টাইম ইজ বিফোর 14 সপ্তাহ, বিফোর 14 উইকস ইজ বেস্ট টাইম ফর ডায়াগনোসিস অফ দ্য ল্যাম্বডা সাইন অ্যান্ড টুইন পিক সাইন। ঠিক আছে, এটা আমাদের জানা থাকতে হবে। এখন আসেন যে আমি এখন চলে যাব রিস্ক ফ্যাক্টরগুলোতে। তো রিস্ক ফ্যাক্টরে যেটা বলা হয় যে কি বলবো, অ্যাডভান্স এইজ, তারপরে মাল্টি প্যারা যারা, তাদের ক্ষেত্রে হয়। কেউ যদি ওভুলেশন ইন্ডাকশন ইউজ করে, যেমন যদি কারো এইচসিজি ইনজেকশন দেওয়া হয়, তাহলে বলে 30% চান্স, তাই না? ফ্যামিলি হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট অলসো। এখন কথা হলো যে অ্যাডভান্স এইজে আসলে কি প্রবলেমটা দেখা যায়। অ্যাডভান্স এইজ মানেই হলো যত আমাদের বয়সটা বাড়বে তত কি হবে, আমাদের ওভারিতে আমাদের পুলগুলো কমতে থাকবে, তাই না? আস্তে আস্তে ফলিকলের পরিমাণ কমতে থাকবে। এই কারণে কি হবে, যত ফলিকল কম হবে, যত আমাদের ফলিকলগুলো কমে যাবে, ব্যাপারটা এরকম হয়, আমাদের ওভারিতে যত ফলিকল যেগুলো থাকে, এই ফলিকল যেগুলো যত কম হবে তত কম স্ট্রোজেন আসবে। তার মানে যত অ্যাডভান্স এজ হবে স্ট্রোজেনটা কমতে থাকবে, বয়স বাড়বে স্ট্রোজেন কমবে। ফলে কি হবে, স্ট্রোজেনের যে নেগেটিভ ফিডব্যাকটা ছিল এফএসএইচে, হ্যাঁ, স্ট্রোজেন কি করতো আমাদের পিটুইটারিতে, যে ও কিন্তু পিটুইটারিতে একটা নেগেটিভ ফিডব্যাক দিত, তাই না? এখন ও যদি কমে যায় তাহলে নেগেটিভ ফিডব্যাকটা কিন্তু আর থাকবে না। তো নেগেটিভ ফিডব্যাক না থাকার কারণে পিটুইটারি থেকে বেশি বেশি করে এফএসএইচ ফরমেশন হবে। এই এফএসএইচগুলো কিন্তু ফলিকুলার গ্রোথ করবে, হ্যাঁ, ফলিকুলার গ্রোথ করবে, মাল্টিপল ফলিকলকে ডেভেলপ করবে, মাল্টিপল ফলিকলগুলোকে ডেভেলপ করবে, এবং আমাদের কি হবে, এবং আমাদের মাল্টিপল প্রেগনেন্সির চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি কারো মাল্টিপ্যারাস হয় তার ক্ষেত্রে যেটা হয়, ওদের কিন্তু পিটুইটারি বা ওদের কিন্তু পিটুইটারিটা মোর অ্যাক্টিভ থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে। হাইপার অ্যাক্টিভিটির জন্য ওরা কি করবে, ওদেরটা এতটা অ্যাক্টিভ থাকে যে ওদের এফএসএইচ বেশি বেশি সিক্রেশন হয় এবং বেশি বেশি ফলিকল ডেভেলপ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু আমাদের জানা থাকতে হবে। এখন আমি চলে যাব যে এআরটি যদি আমরা চিন্তা করি, এআরটির কারণে কি হতে পারে, এআরটিতে কি হয়, এআরটি যদি আমরা করি, যেটাকে বলা হয় অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, তাই না? এআরটিতে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ইউজুয়ালি এআরটির কারণে কিন্তু সিঙ্গেলটন মানে সিঙ্গেল প্রেগনেন্সিতে, যেটা আমি একটু বলে দিই এই পার্সেন্টেজটা, এআরটিতে কি হয়, এই অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ যদি আমরা 1 থেকে 3% হয় সিঙ্গেল প্রেগনেন্সি, হ্যাঁ, সিঙ্গেল প্রেগনেন্সি হয় 1 থেকে 3%, 30 to 50% হয় মাল্টিপল প্রেগনেন্সি, হ্যাঁ, মাল্টিপল প্রেগনেন্সি। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি যে 75% কত হবে, হায়ার মানে হলো, হায়ার মানে কি, ট্রিপলেট কোয়াড্রিপ্লেটের চান্স আরও বেশি, 75%। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো এআরটিতে কি হয়। আচ্ছা, এখন আমি চলে যাব, এখন আসেন যে হোয়াট ইজ কোরিয়ন। কোরিয়নটা কি, কোরিয়ন মানে দুটো প্লাসেন্টাকেই বলা হয় কোরিয়নিক, হ্যাঁ, কোরিয়ন মানে প্লাসেন্টা। জাইগোসিটিটা হলো জেনেটিক মেকআপ। জাইগোসিটি কিন্তু আমরা কখনোই আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারবো না। জাইগোসিটি মানেই হলো কি, ওই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেখছি, ওই যে আমরা স্কিন গ্রাফ দেখছি, ওগুলো হলো আমরা আফটার ডেলিভারি বুঝতে পারবো, ওটাই হলো জাইগোসিটি, হ্যাঁ। আর কোরিওনিসিটিটা কি, কোরিওনিসিটি হলো কোরিয়নের নাম্বার। অ্যামনিওসিটিটা কি, অ্যামনিওসিটি হলো নাম্বার অফ অ্যামনিয়ন। যার মনোকোরিয়ন
তার যার মনোকোরিয়ন তার একটা কোরিয়ন, যার ডাইকোরিয়ন তার দুইটা কোরিয়ন, যার মোনো অ্যামনিয়ন তার একটা অ্যামনিয়ন। হ্যাঁ, আর যে জাইগোসিটিটা হলো আমরা যেসব ফিঙ্গারপ্রিন্ট দেখি, যেই ইয়েগুলো দেখি, যে জেনেটিক মেকআপটা থাকে, আমার সাথে আরেকজনের যে পার্থক্য থাকবে। ইউজুয়ালি জাইগোসিটি মোনোজাইগোটিক মানে কি একই রকম জাইগোসিটি, তাদের ফিঙ্গারপ্রিন্ট, তাদের আপনার স্কিন গ্রাফট, তাদের ব্লাড গ্রুপ সব একরকম হবে। আর ডাইজাইগোটিক মানে হলো সেটা ডিফারেন্স হবে। জাইগোসিটি মানেই হলো জেনেটিক যে মেকআপ, এটাকে বলা হয় জাইগোসিটি। আচ্ছা, এখন আমি চলে যাব ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটাতে। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিন্তু আমরা সবাই জানি মোটামুটি। ইউজুয়ালি একটা কেস যখন আপনি পাবেন, কি বলবে পেশেন্ট, সে সরাসরি বলবে আমার পেটে দুটো বাচ্চা আছে। সো আপনি কি লিখবেন, নোন কেস অফ মাল্টিপল প্রেগনেন্সি লিখতে পারেন, অথবা কি লিখতে পারেন সাথে এক্সেসিভ আনডিউ এনলার্জমেন্ট, সাথে এটাও আপনার ইয়েতে চলে আসতে পারে। কারণ পেশেন্ট যদি আপনাকে বলে যে আমার পেটটা বেশি বেশি বড় হয়ে যাচ্ছে, আমার দুটো বাচ্চা আছে, তখন কিন্তু আপনি আপনার হিস্ট্রিতে দুটোই লিখতে পারবেন। এর সাথে কি লিখতে পারেন, অনেক সময় পেশেন্টের এক্সেসিভ নশিয়া ভমিটিং থাকে। ইফ পেশেন্ট কমপ্লেন ইউ ক্যান ইনক্লুড ইট ইন ইয়োর হিস্ট্রি। দেন আপনার প্রেজেন্টেশনটা হবে এরকম যে একটা পেশেন্ট, সে অ্যাডভান্স এজ হয়তো বা বলবে যে 35 ইয়ার্স পেশেন্ট, 35 ইয়ার্স পেশেন্ট, শি ইজ মাল্টিপ্যারাস লেডি, or maybe non multiparous, maybe হতে পারে সে একটা প্রাইমি অ্যান্ড হিস্ট্রি অফ ওভুলেশন ইন্ডাকশন। সে আপনাকে কমপ্লেন করবে শি ইজ এ নোন কেস অফ মাল্টিপল প্রেগনেন্সি অ্যান্ড উইথ আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড উইথ ইট মে এক্সেসিভ নশিয়া ভমিটিং, এটা তার থাকতে পারে। ঠিক আছে, ইউজুয়ালি এটাই। আর কি বলতে পারে পেশেন্ট, তার এমনও অনেক সময় বলে পেশেন্ট যে এক্সেসিভ ফিটাল মুভমেন্ট, বিকজ ওয়ান ফিটাস যদি একবার মুভ করে তাহলে টু ফিটাস কিন্তু এক্সেসিভ মুভমেন্ট করবে, সে আপনাকে এটা বলতে পারে। অ্যান্ড সামটাইমস একটা পেশেন্ট কিন্তু আপনার কাছে ইডিমা, এক্সেসিভ ইডিমা নিয়ে আসতে পারে। আপনি যখন এক্সামিনেশন করবেন তখন দেখবেন যে তার অনেক লেগ সোয়েলিং। তো এই সময় কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে লেগ সোয়েলিংটা কেন হয়েছে, কারণ লার্জ ইউটেরাস, টু ফিটাস, কম্প্রেস ইনফিরিয়র vena cava more, so stasis, vascular stasis which causes লেগ সোয়েলিং। ওকে, এরপর আপনি কি করব, এরপর আমরা যদি এক্সামিনেশন করি আমরা কি দেখব, পেশেন্টের ওয়েট গেইনটা এক্সেসিভ ওয়েট গেইন, পেশেন্টটা এনিমিক থাকবে ইউজুয়ালি পেশেন্ট, এবং কি ধরনের এনিমিয়া হবে, এখানে যে এনিমিয়াটা আমরা পাবো এটা ডাইমরফিক এনিমিয়া। এখানে এখানে কি কি ডেফিসিয়েন্সি থাকবে, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। হোয়াট ইজ ডাইমরফিক এনিমিয়া? আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড দুটার কম্বিনেশনে যখন এনিমিয়া হবে এটাকে আমরা ডাইমরফিক এনিমিয়া বলবো। হ্যাঁ, এরপর যেটা আসতে পারে, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করতে পারে আপনার কাছে, মে বি হাই রাইজ অফ ব্লাড প্রেশার। হোয়াট ডাজ ইট মিন, প্রি এক্লাম্পসিয়া নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। তার বাচ্চাটা অনেক বড়, আমরা কি জানি যখন তার বাচ্চা অনেক বড় না, তার দুইটা বাচ্চা এবং তার প্লাসেন্টার পরিমাণও বড়, তো দুইটা প্লাসেন্টা অথবা সিঙ্গেল প্লাসেন্টাটাই তার বড়। তো যখন তার প্লাসেন্টাটা বড় হবে, লার্জ প্লাসেন্টা থেকে মোর রিলিজ অফ ভেসোকনস্ট্রিক্টর। তার মানেটা কি, তার মানে হলো তার যখন প্লাসেন্টাটা অনেক বড় হবে, একটা প্লাসেন্টা যদি এত বড় হয় বা দুইটা প্লাসেন্টা যদি থাকে, হ্যাঁ ধরেন দুইটা প্লাসেন্টা, দুইটা বাচ্চা দুইটা প্লাসেন্টা, এই প্লাসেন্টা থেকে বেশি বেশি কি আসবে, ভেসোকনস্ট্রিক্টর আসবে, ভেসোকনস্ট্রিক্টর। এই যে ভেসোকনস্ট্রিক্টরটা বেশি বেশি রিলিজ হচ্ছে, এই কারণে এখানে যে ভেসোডাইলেটরগুলো থাকে এর রেশিওটা অল্টার্ড হয়ে যায়, অল্টার্ড রেশিও অফ দ্য ভেসোকনস্ট্রিক্টর অ্যান্ড ভেসোডাইলেটর হুইচ কজেস ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড হাই রাইজ অফ দ্য ব্লাড প্রেশার অ্যান্ড অ্যাসোসিয়েটেড থাকে কি এর সাথে ইডিমা। ইডিমাটা কেন হয় আমি কিন্তু বলেছি, লেগ সোয়েলিংটা কেন হয় অলরেডি আমি বলেছি। তাহলে একটা এনিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনাকে যদি বলে আপনি কি কি দেখবেন, আমি দেখব ওয়েট, তার এক্সেসিভ ওয়েট গেইন থাকবে, তার এনিমিয়া থাকবে, তার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, তার আর কি থাকবে, তার হলো ইডিমা থাকবে। ঠিক আছে, এখন আমরা যদি এক্সামিনেশন করি প্যালপেশনে কি পেতে পারি, ব্যারেল শেপ পেতে পারি, আনডিউ এনলার্জমেন্ট পেতে পারি। হ্যাঁ, তারপর প্যালপেশন আর কি পেতে পারি, এটা হলো ইন্সপেকশনে আমরা ব্যারেল শেপ পেতে পারি, আনডিউ এনলার্জমেন্ট পেতে পারি। প্যালপেশনে আমরা সিম্ফাসিও ফান্ডাল হাইট ইনক্রিজ, গার্থ ইনক্রিজ, টু মেনি ফিটাল পার্ট palpable and two distinct
ফিটাল হার্ট সাউন্ড আমরা পেতে পারি, এবং অবশ্যই এটা দেখতে হবে বাই 2 অবজারভার। এটা একজন দেখলে হবে না, এটা বলতে হবে পরীক্ষায় যে 2 ডিস্টিংক্ট এরিয়াতে আমরা ফিটাল হার্ট সাউন্ড পাবো, 2 ডিস্টিংক্ট এরিয়াতে আমরা ফিটাল হার্ট সাউন্ড পাবো। দ্য প্রোটোকল অর নিয়মটা কি? এটা হলো দুইজন কি করবে, এখানে 2 অবজারভার দেখবে এবং ডিফারেন্স বিটুইন 2 হার্ট সাউন্ড ইজ 10 বিট পার মিনিট, এটা আমাদেরকে বলতে হবে। এবং পারভাজানাল এক্সামিনেশন আমরা ইউজুয়ালি করি না, বাট যদি আমরা করতাম তাহলে আমরা কি পেতে পারি, একটা হেড আমরা ডিপ পাবো আর একটা হেড আমরা অ্যাবডোমেনে প্যালপেবল পাবো। হ্যাঁ, এই তো। আচ্ছা, এখন হলো আমরা চলে যাচ্ছি কিসে, কনফার্মেশন কিভাবে করব টুইন প্রেগনেন্সি। অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা টুইন প্রেগনেন্সিকে কনফার্মেশন করব। আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা আর কি কি করতে পারি একটা টুইনের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা কি কি বুঝতে পারবো একটা যদি আল্ট্রাসোনোগ্রাফি করি, আমরা আল্ট্রাসোনোগ্রাফি যদি আমরা করি আমরা কি কি বুঝতে পারবো, এটা কিন্তু একটা পরীক্ষারও কোশ্চেন। হ্যাঁ, যে রোল অফ আল্ট্রাসোনোগ্রাফি ইন টুইন প্রেগনেন্সি। প্রথমে আমরা কি ডায়াগনোসিস করতে পারবো টুইনে আল্ট্রাসোনোগ্রাফি করে? প্রথমেই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো এটাই যে প্রথমেই আমরা কি বুঝবো যে প্রেগনেন্সি, এক নাম্বার হলো সে প্রেগনেন্ট, এটা যেমন বুঝতে পারবো। তার প্রেগনেন্সিটা কি ইন্ট্রাইউটেরাইন না এক্সট্রাইউটেরাইন সেটা আমরা বুঝতে পারবো। তার সাথে তার ডেটিং করতে পারবো, এবং তার যে 2টা স্ট্যাক আছে তার মানে কি টুইনটাকে আমরা কনফার্ম করে ফিটাল ভায়াবিলিটিটা বুঝতে পারবো। এবং আমরা কিন্তু ফার্স্ট টাইমেস্টারেই তার কোরিওনিসিটি 11 থেকে 14 সপ্তাহে বুঝে ফেলবো আমরা, ঠিক আছে? এরপরে আমরা কি করতে পারি যে এটা আমরা বুঝে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এমনকি আমরা যদি ফার্স্ট টাইমেস্টারে আল্ট্রাসোনোগ্রাফিও করি তাহলে কিন্তু আমরা টুইনটাকে লেভেলিংও করে ফেলতে পারবো। কারণ কি, যেটা বলা হয় যেই টুইনটা আপনার সার্ভাইকালে আমাদের ইন্টারনাল অসের নিচে থাকবে, ইন্টারনাল অসের কাছে থাকবে, ওটাকে কিন্তু আমরা টুইন 1 বলি। ওটাকে কিন্তু আমরা লেভেলিং করে রাখতে পারবো, এটাই কিন্তু টুইন 1, যেটা আমাদের ইন্টারনাল অসের কাছে থাকে। হ্যাঁ, এরপরে আমরা আর কি করতে পারি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে গ্রাজুয়ালি এই টুইনটা পারসিস্ট করছে নাকি ভ্যানিশিং হয়ে যাচ্ছে, বা সিঙ্গেল ফিটাল ডিমাইস হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, এই প্যাপারেশিয়াস হয়ে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা সব বুঝতে পারবো। এবং টুইনে আমরা জানি পারভাজানাল এক্সামিনেশন করলে কিন্তু আমরা একটু ডায়ালেটেডই পাবো অসটা, তাই না? সো এখানে শুধু সার্ভাইকাল অসটাকে একটু ডায়ালেটেড নাকি তার পিটাম লেবারের কোনো সাইন আছে, দ্যাট মিনস তার সার্ভিকাল লেন্থটা কম কিনা, এটাও কিন্তু আমরা বুঝতে পারবো। উইথ দ্যাট থার্ড ট্রাইমেস্টারে যে কিন্তু আমরা ফিটাল ওয়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এদের ডিসকর্ডিয়ান্ট গ্রোথ হওয়ার একটা চান্স থাকে। লাইভ প্রেজেন্টেশন, এগুলো দিয়ে আমরা কি বুঝতে পারবো, লাইভ প্রেজেন্টেশন কিন্তু আমাদের ম্যানেজমেন্টে একটা রোল লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। এছাড়াও কিন্তু আমরা আদার কমপ্লিকেশনগুলো বুঝতে পারবো, দ্যাট মিনস তার কোনো টুইন ট্রান্সমিশন সিন্ড্রোম আছে কিনা। টুইন ট্রান্সমিশন সিন্ড্রোম সম্পর্কে আমি একটু পরে বলবো। বা ট্র্যাপ, আমরা ড্রপলার করে আমরা ট্র্যাপ বুঝতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারবো। এছাড়াও তার কোনো ওই অ্যানোপ্লয়েডি আছে কিনা, যেমন ডাউন্সের কোনো ফিচার আছে কিনা, আমরা নিউক্যাল ট্রান্সলুসেন্সি, নিউক্যাল ফোল্ড থিকনেস এগুলো দিয়ে বুঝতে পারবো। এছাড়াও কিন্তু ইফ নিডেড এনি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আমরা যদি সাসপেক্ট করি তাহলে কিন্তু আমরা অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলেজ স্যাম্পলিং এটাও কিন্তু আল্ট্রাসোনো গাইডেডই আমরা করে থাকি। এই সব করে আমরা অ্যানোমেলি স্ক্যান করতে পারবো, সিরিয়াল বায়োমেট্রি করতে পারবো, বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারবো। এই জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আল্ট্রাসোনো দিয়ে করতে পারবো। সো আপনাকে যদি প্রথমেই কোশ্চেন করে যে তুমি বা পরীক্ষা যদি এরকম একটা কোশ্চেন আছে কোন ইনভেস্টিগেশন দিয়ে আপনি শুরু করবেন বা কোনটা আপনি করবেন, প্রথমে আমি লিখবো আল্ট্রাসোনোগ্রাফি। লিখে আল্ট্রাসোনোগ্রাফিটা আসলে আমার কেন দরকার, ডায়াগনোসিস থেকে শুরু করে ম্যানেজমেন্ট পারপাস পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু আমাদের লাগে। এমনকি যদি আপনি দেখেন যে আল্ট্রাসোনো করা অবস্থায় যে আপনার টুইন ট্রান্সমিশন সিনড্রোম আছে, তখন কিন্তু অনেক সময় আমাদের কি লাগতে পারে, সার্জারি লাগতে পারে, তাই না? কি সার্জারি লাগতে পারে, অ্যামনিও রিডাকশন লাগতে পারে, ইন্ট্রাইউটেরাইন সিলেক্টিভ ফিটো রিডাকশন লাগতে পারে। এই যে ডায়াগনোসিসটা এটাও কিন্তু আমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে করতে হবে। এমনকি মনিটরিংটা পর্যন্ত, বিকজ আমরা যদি মনোজাইগোটিক টুইনের মনিটরিং করতে চাই এটা কিন্তু 16 সপ্তাহ থেকে আমরা শুরু করব, 2 উইকলি আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখব। আর যদি ডাইকোরিওনিকের ক্ষেত্রে হয় তাহলে 28 সপ্তাহ থেকে শুরু করব এবং 4 উইকলি কিন্তু আমরা মনিটরিং করতে থাকব। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি একটা ভাইটাল রোল আছে। আফটার দ্যাট কী কী ইনভেস্টিগেশন আমরা করব,
অল প্রেগনেন্সি ইনভেস্টিগেশন আমরা করব ইফ প্রিভিয়াসলি নট ডান, কারণ এটাও একটা প্রেগনেন্সি। হ্যাঁ, সব রকম ইনভেস্টিগেশন আমরা করব। এখন আমি চলে যাব, আমি কিন্তু মোটামুটি ইনভেস্টিগেশন সম্পর্কে একটু বলে দিলাম, মেইনলি আলট্রাসোনোটাই পড়তে হয়, আর বাকিগুলো আমরা অ্যাজ ইউজুয়াল বলবো। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে কিন্তু ডাউন্সের স্ক্রিনিংগুলো আসবে, মাল্টিপল প্রেগনেন্সিতে ডাউন্সের স্ক্রিনিংগুলো আসবে, নন ইনভেসিভ ইনভেসিভ সব স্ক্রিনিংগুলো আসবে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, সেলফি ফিটাল ডিএনএ সবগুলো কিন্তু আমরা, যদি আপনার পরীক্ষায় আসে স্ক্রিনিং টেস্ট বা যদি আপনার পরীক্ষায় আসে এরকম যে হোয়াট ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু ইন কেস অফ মাল্টিপল প্রেগনেন্সি, এখানে কিন্তু আপনার স্ক্রিনিংগুলো আনতে হবে। বিকজ আমরা কি জানি, অ্যাডভান্স এইজে আমাদের মেইনলি কিন্তু অ্যাডভান্স এইজে আমাদের টুইনটা বেশি হয়, সো দেয়ার ইজ চান্স অফ মোর চান্স অফ ডাউন সিনড্রোম, এখানে কিন্তু অনেক বেশি, যত এজ বেশি হয় চান্স অফ টুইনটা কিন্তু বেড়ে যায়। সো যতটা এটা বাড়ে ততই কিন্তু ডাউন্সের পসিবিলিটিটা বেড়ে যায়। অবশ্যই আমাকে এটা এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, এখন আমি চলে যাব হলো কমপ্লিকেশনগুলোতে। কমপ্লিকেশনগুলো একটু আমাদেরকে সুন্দর করে জানতে হবে, এবং অনেক রকম কমপ্লিকেশন, অনেক কিছু কমপ্লিকেশন রিলেটেড আছে। প্রথম কথা হলো, আমরা জানি ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন থাকবে, ফিটাল কিছু কমপ্লিকেশন থাকবে, বাট ফিটাল কমপ্লিকেশনগুলো কিন্তু একটু আলাদা করে সুন্দর করে আমাদেরকে পড়তে হবে, এগুলো আমি একটু একটু করে বলবো। তো আমরা জানি ম্যাটারনাল কমপ্লিকেশন কি হতে পারে। ম্যাটারনাল কমপ্লিকেশন কিন্তু প্রথমেই যেটা আমরা বলবো সেটা কি, সেটা হলো এনিমিয়া। আমি কিন্তু বলেছি ডাইমরফিক এনিমিয়া হয়, দুইটা বাচ্চার ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং মায়ের এক্সেসিভ নশিয়া ভমিটিংয়ের জন্য তার ইনটেক কমে যাচ্ছে। সো ডাইমরফিক এনিমিয়া ইজ মোর কমন। নশিয়া ভমিটিংয়ের কারণ কি, বিটা এসপিজি এক্সেসিভ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রিএক্লাম্পসিয়া কেন হয় আমি অলরেডি বলেছি। পলিহাইড্রামনিয়াসের কারণ কি, লার্জ প্লাসেন্টা, মোর ট্রান্সুডেশন, দুইটা বাচ্চা বেশি বেশি ইউরিনেশন আসছে। ঠিক আছে, সোজা বাংলা ভাষা। এখন আসেন এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ কেন হতে পারে। এক নাম্বার কথা হলো যে এদের প্লাসেন্টা, যেহেতু দুইটা প্লাসেন্টা অ্যাকোমোডেশনের জন্য অনেক সময় এদের কিন্তু দুইটাই হয়। এক নাম্বার কি হতে পারে, এদের কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াও হবে, অ্যাবডাপসিও প্লাসেন্টাও হবে। হ্যাঁ, তো প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার কারণ কি, প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার কারণ হলো প্লাসেন্টাটা তো লার্জ, বড় প্লাসেন্টা, অ্যাকোমোডেশনের জন্য লোয়ার ইউটেরাইন সেগমেন্টে একটু জায়গা দিতে হয়, এই কারণে এটা প্লাসেন্টা প্রিভিয়া করে। এখন আসেন অ্যাবডাপসিও প্লাসেন্টা। অ্যাবডাপসিও প্লাসেন্টা হওয়ার কারণ কি, এক নাম্বার কি হয়, এটা কিন্তু আমরা বলেছি এখানে প্রিএক্লাম্পসিয়া হওয়ার একটা চান্স আছে। নাম্বার 1 ইজ পি হতে পারে। নাম্বার 2 কি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, এটাও কিন্তু পি কে ইনভাইট করে, এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে কিন্তু আমাদের কি হতে পারে, কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে। এ কারণেও কিন্তু বাচ্চার কি হতে পারে, পলিহাইড্রামনিয়াস হতে পারে। হ্যাঁ, সরি আমি কি বলছি, আমি উল্টাপাল্টা বলছি, সরি। প্রথমে আমি কি মনে রাখবো, এদের কি থাকে, এদের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, এ কারণেও এদের পি হতে পারে, পি থেকে অ্যাবডাপসিও হতে পারে, অথবা এদের কিন্তু এমনিও পি হতে পারে। আমরা কিন্তু বলেছিলাম যে এদের ভেসোকনস্ট্রিক্টর আর ভেসোডায়ালেটরের মধ্যে একটা পার্থক্য থাকে, যে কারণে এটা হতে পারে। নাম্বার 1 অ্যাবডাপসিও, শুধু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু অ্যাবডাপসিও প্লাসেন্টা হয়, আমরা কিন্তু এটা পড়েছি। এরপর কি হতে পারে, যদি কোনো কারণে ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে যায়, ফার্স্ট বেবি যদি ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, এখন আসেন ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয় তখন কি হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে এদের কনজেনিটাল অ্যানোমেলি হবে, চান্স অফ পলি ইজ মোর। পলিহাইড্রামনিয়াসের কারণে কিন্তু ওদের সাডেন মেমব্রেন রাপচার হয়ে, ঠিক আছে, সাডেন মেমব্রেন রাপচার হয়ে ওদের কি হতে পারে, অ্যাবডাপসিও প্লাসেন্টা হতে পারে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ডায়াবেটিস মেলাইটাস কেন হয়, প্লাসেন্টা বড়, অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টরগুলো বেশি বেশি রিলিজ হয়, যে কারণে ওদের হতে পারে কি ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। ম্যাল প্রেজেন্টেশন কেন হতে পারে, ম্যাল প্রেজেন্টেশনের কারণ হলো দুইটা বাচ্চা অ্যাকোমোডেশন করতে যেয়ে ম্যাল প্রেজেন্টেশন হওয়ার চান্সটা বেড়ে যায়। এখন হলো যে নর্মাল প্রেজেন্টেশন, নর্মালি এটা কেমন হয় টুইনগুলো, এটা একটু আমরা জানবো, সেটা হলো এটা দত্তে আছে, আপনারা একটু দেখবেন। লঙ্গিচুডিনাল হলো 90%। ঠিক আছে, এই লঙ্গিচুডিনালের মধ্যে যেটা বলে বোথ ভার্টেক্স হলো হ্যাঁ 50%। ঠিক আছে, 1 ভার্টেক্স, সেকেন্ডটা ব্রিজ হবে 30%। হ্যাঁ, আর ফার্স্ট ব্রিজ, সেকেন্ড ভার্টেক্স, মানে প্রথমটা ব্রিজ সেকেন্ডটা ভার্টেক্স হবে 30%, সরি
10%, এবং ফার্স্টটা ব্রিজ, সেকেন্ড ট্রান্সভার্স লাই হবে 10%। আমি আবার বলছি, লঙ্গিটিউডিনাল লাই ওদের 90% হয়, দুইটাই ভার্টেক্স হবে 50%, একটা ভার্টেক্স এবং প্রথমটা ভার্টেক্স, দ্বিতীয়টা ব্রিজ 30%, ফার্স্টেরটা ব্রিজ, সেকেন্ডটা ভার্টেক্স 10%, ফার্স্টেরটা ব্রিজ, সেকেন্ডটা ট্রান্সভার্স লাই 10%। ঠিক আছে, এটা আমরা একটু আমাদের জানা থাকতে হবে। এছাড়া ওদের পলি থাকতে পারে, হ্যাঁ, এই কারণে ওদের কি হতে পারে, তাছাড়া ওদের ওভার ডিস্টেনশন থাকতে পারে, ওভার ডিস্টেনশন এবং পলিহাইড্রামনিউস এইসব কারণে ওদের ওভার স্ট্রেচিং হতে পারে, হয়ে ওদের কি হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে। আর কি হতে পারে, ওদের বেশি বেশি ওভার ডিস্টেনশনের জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। আচ্ছা, এখন লেবারে চলে যাই। ওদের রাপচার মেমব্রেন হয়ে কর্ড প্রোলাপস হতে পারে। ঠিক আছে, আমাদের অপারেটিভ ইন্টারফারেন্স বাড়তে পারে, ইন্ট্রাপার্টাম হেমোরেজটা হতে পারে। কেন হতে পারে ইন্ট্রাপার্টাম হেমোরেজ? আফটার ডেলিভারি অফ দ্য ফার্স্ট বেবি। তখন কি হতে পারে, আফটার ডেলিভারি অফ দ্য ফার্স্ট বেবির পরে ওদের ইউটেরাইন সারফেস এরিয়াটা কমে যায়, প্লাসেন্টাটা ডিসরাপশন হয়ে, প্লাসেন্টাটা ওখান থেকে সেপারেশন হয়ে যায়, যে কারণে ওদের ইন্ট্রাপার্টাম হেমোরেজও হতে পারে। পিপিএইচ কেন হতে পারে? পিপিএইচ এর কারণ হলো কি, একটা বড়, এটা পিপিএইচ এর কারণটা কিন্তু একটাই কারণ, পিপিএইচ এর কারণ কিন্তু মনে রাখতে হবে একটা, সেটা কি, ওদের প্লাসেন্টাটা বড় থাকে, এটাই কিন্তু ওদের পিপিএইচ এর মেইন কারণ। আমি প্রথম কারণটা বলবো কি, পিপিএইচ এর প্লাসেন্টা বড় থাকা। হ্যাঁ, তো এখন যদি তাদের প্লাসেন্টা বড় থাকে তাহলে কি প্রবলেম হবে? প্লাসেন্টা বড়, এই কথাটা মনে রাখবেন আপনারা, প্লাসেন্টা বিগ। এতে কি হচ্ছে, প্লাসেন্টা বিগ এর কারণে ওদের কি হচ্ছে, এক নাম্বার হলো মোর টাইম টু সেপারেট। এক নাম্বার হলো সেপারেট হতে বেশি সময় লাগছে, বড় প্লাসেন্টা সেপারেট হতে কিন্তু বেশি সময় লাগে, নাম্বার 1। তারপর কি, বড় প্লাসেন্টা রিমুভ করলে, বড় একটা জিনিস আমরা রিমুভ করলে ওখানে কি হবে, একটা অ্যাটনিসিটি ডেভেলপ করবে, অ্যাটনিসিটি ডেভেলপ করবে, নাম্বার 2। নাম্বার 3 কি হতে পারে, এই যে আপনি বড় একটা প্লাসেন্টা রিমুভ করলেন, এখানে কি হচ্ছে, মোর সাইনাস ওপেন হবে। যত বড় ওপেন ছড়াবেন তত বেশি সাইনাস ওপেন হবে, যত ছোট ছড়াবেন তত কম সাইনাস ওপেন হবে, মোর সাইনাস ওপেন। এইটাই হলো আপনার বড় প্লাসেন্টার কারণে ব্লিডিং হচ্ছে। আরেকটা কারণ কি, যদি ওদের প্লাসেন্টা প্রিভিয়া থাকে, এটাও কিন্তু বড় প্লাসেন্টার জন্য, ওদের বড় প্লাসেন্টা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যে কি হচ্ছে, ইমপ্ল্যান্ট করছে, প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে তো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কিন্তু লেস কন্ট্রাক্টাইল, তাই না? তো প্লাসেন্টা প্রিভিয়া লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকছে লেস কন্ট্রাক্টাইল, ফলে কি হচ্ছে, এই লেস কন্ট্রাক্টাইলের কারণে ব্লিডিং যদি স্টার্ট হয় সহজে কিন্তু ব্লিডিংটা বন্ধ হবে না। এখন আমি চলে যাব কমপ্লিকেশন অফ ফিটাস। আমি কমন কিছু কমপ্লিকেশন বলবো, আর কিছু জিনিস একটু হাই রিস্ক থেকে ডিসকাশন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন কাজ দিবে, কন্টিনিউ করবো? আচ্ছা, তাহলে কি বলবো আমরা, ফিটাসের ক্ষেত্রে কি হতে পারে, এক নাম্বার হলো বাচ্চার মিসক্যারেজ হতে পারে। আমরা জানি ইউজুয়ালি মোনোকোরিওনিকে বেশি হয়, অথবা এদের কি থাকতে পারে, আমি কি বলেছি, ডাউন্স থাকতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, অ্যাডভান্স এজে হয়, তো মিসক্যারেজটা এই কারণে হয়। প্রিম্যাচুরিটি কেন হয় আমরা জানি, ডিসকর্ডেন্ট গ্রোথ কেন হচ্ছে, ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং এর জন্য হচ্ছে, এবং আরও কজগুলো আমরা যখন ডিসকর্ডেন্ট গ্রোথ পড়বো তখন আমরা বলবো। এছাড়াও কিন্তু ওদের কি হতে পারে, টুইন ট্রান্সমিশন সিনড্রোম হতে পারে, আইওডি হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা কি হবে, ওদের কিন্তু আমরা জানি কি হয়, ভ্যানিশিং টুইন হতে পারে, অ্যাপিয়ারিং টুইন হতে পারে, আপনারা একটু বই থেকে এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, আর কি কোন কোন কমন কনজেনিটাল অ্যানোমেলি এখানে হতে পারে, অ্যানেনকেফালি হতে পারে, ডাউন্স হতে পারে, হলো প্রোজেনসেফালি হতে পারে, আর কার্ডিয়াক অ্যাবনর্মালিটি হতে পারে, অ্যাসফিক্সিয়া হতে পারে, স্টিল বার্থ হতে পারে। এখন আসেন, এগুলো হলো দত্তের কথা। আমি এখন একটু আমার রিলেটেড কিছু জিনিস আপনাদেরকে একটু আমি বলে দিই, এগুলো একটু আপনারা নোট করেন। হ্যাঁ, তো আমরা কি জানি, এদের কিন্তু পেরিনেটাল মর্টালিটির কথা যদি আমরা চিন্তা করি, পেরিনেটাল মর্টালিটি, হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি পেরিনেটাল মর্টালিটিতে। পেরিনেটাল মর্টালিটি কতটুকু ওদের, পেরিনেটাল মর্টালিটি কিন্তু মনে রাখতে হবে যে 1 বছর যদি কোনো বাচ্চা, মানে বলে যে পেরিনেটাল মর্টালিটির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা কতটুকু হবে, 7 টাইমস হাই ইন টুইনে এটা 7 গুণ বেশি হবে, ঠিক আছে, এবং 20 টাইমস বেশি হবে কোথায়, টাইমস হায়ার ইন ট্রিপলেট। হ্যাঁ, ট্রিপলেটে কিন্তু 20 টাইমস হায়ার হবে। হ্যাঁ, এখন যদি আমরা চিন্তা করি মনোকোরিওনিকে হবে
5 টাইমস মোর পেরিনাটাল মর্টালিটি। হ্যাঁ, মনোকরিয়নিকে মর্টালিটিটা আরও বেশি। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে আমাদের একটা টুইনের 38-এ যে মর্টালিটি রেট, ঠিক আছে, আমরা কি মনে রাখবো, আমাদের টুইন একটা 38 উইক্সে আসছে টুইন, আর সিঙ্গেল প্রেগনেন্সি আসছে আপনার কাছে 42 উইক্সে। দুইজনের মর্টালিটি রেট কিন্তু সমান, ইকুয়াল, মনে রাখতে হবে ইকুইভ্যালেন্ট। আমাদের সিঙ্গেল প্রেগনেন্সিতে 42 উইক্সে যে রিস্ক থাকে মর্টালিটির, আপনার টুইন প্রেগনেন্সিতে 38 উইক্সে সেই রিস্ক থাকে মর্টালিটির। এটা আমাদেরকে একটু জানতে হবে। আর পেরিন্যাটাল মর্টালিটি কেন হতে পারে? প্রিম্যাচুরিটি, অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট, কনজেনিটাল অ্যানোমেলি অ্যান্ড ডিসকর্ডেন্ট গ্রোথ, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এই কারণে আমাদের পেরিন্যাটাল মর্টালিটির চান্সটা বেশি। আচ্ছা, আর কি কি থাকতে পারে? আমরা কি বলেছি, ডিসকর্ডেন্ট গ্রোথ হতে পারে অথবা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। আর এখন একটা কথা হলো, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আর ডিসকর্ডেন্ট গ্রোথ দুটো কি এক জিনিস? ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন অ্যান্ড ডিসকর্ডেন্ট গ্রোথ দুটো কি এক জিনিস? কথা হলো, মনে রাখবো কি, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আর ডিসকর্ডেন্ট গ্রোথ কিন্তু এক জিনিস না। কারণ কি, ডিসকর্ডেন্ট গ্রোথ অবশ্যই একটা বাচ্চার হবে। একটা কথা আমরা মনে রাখি, ডিসকর্ডেন্ট গ্রোথ মানে কি, একজনের সাথে আমি আরেকজনকে কম্পেয়ার করছি। দুইটা ফিটাস আছে, এর মধ্যে একটা ফিটাসের সাথে আরেকটা ফিটাসকে আমরা কম্পেয়ার করছি, এটাই কিন্তু ডিসকর্ডেন্ট গ্রোথ। যেমন আমরা ডিসকর্ডেন্ট গ্রোথকে কীভাবে প্রকাশ করতে পারি, এই মনে করেন এটা ডিসকর্ডেন্ট গ্রোথ আমি বলছি, এখন এটা ডিসকর্ডেন্ট গ্রোথ, এই বাচ্চাটা বড় ও ছোট, এটার সাথে কম্পেয়ার করে আমাদের ডিসকর্ডেন্ট গ্রোথটা হচ্ছে। এটা কিন্তু অনেকভাবে এক্সপ্রেস করা যায়। যেমন একটা যদি কাউকে আমরা যদি বলি ওয়ান পেয়ার, আমরা বলতে পারি যে 3000 আর একটা হলো 2500, অথবা বলতে পারি অ্যানাদার পেয়ারে বলতে পারি যে 1500 2000, এভাবে। এটা হলো ডিসকর্ডেন্ট গ্রোথ, যেখানে আমরা কম্পেয়ার করছি। এছাড়া অনেক সময় কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়েও বলি, যেমন 25% ডিফারেন্স। ডিসকর্ডেন্ট গ্রোথে কিন্তু আমরা অনেক সময় বলি যে 25% ডিফারেন্স, ঠিক আছে। অথবা আবার এটা কিন্তু আমরা পার্সেন্টাইল দিয়েও কিন্তু এটাকে ব্যাখ্যা করা যায়, এটাকে 3 ভাগে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, পার্সেন্টাইল দিয়েও কিন্তু করা যায়, পার্সেন্টাইল দিয়েও কিন্তু এটাকে ব্যাখ্যা করা যায়, ডিসকর্ডেন্ট গ্রোথ। হ্যাঁ, ডিসকর্ডেন্ট গ্রোথ, ঠিক আছে। কিন্তু ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনটা কি? ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনটা কিন্তু এমন না যে একটাতেই হবে, এটা দুইটাতেও হতে পারে, একটাতেও হতে পারে। তার মানে কি, এই ফিটালের গ্রোথ রেস্ট্রিকশন হলে কি এটার হবে না, তা কিন্তু না। ডিসকর্ডেন্ট হতে হলে একটাকে ভালো থাকতে হবে, একটাকে খারাপ হতে হবে। বাট ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কিন্তু নট নেসেসারি যে দুইটাই একই রকম হবে। হ্যাঁ, একটা ভালো থাকবে একটা খারাপ থাকবে এমন কোনো কথা নেই। ডিসকর্ডেন্ট ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন এমনও হতে পারে যে একটার গ্রোথ রেস্ট্রিকশন হয়েছে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন একটা বাচ্চার হয়েছে। এমনও হতে পারে যে দুইটা বাচ্চারই ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়েছে, দুইটা বাচ্চাই আমার ছোট, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়েছে। হ্যাঁ, তবে কি ডিসকর্ডেন্ট গ্রোথ এটা কিন্তু একটা ইউজুয়ালি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের একটা মার্কার। তার মানে কি, যে একটা বাচ্চার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন অন্তত হচ্ছে, আপনি এটা বুঝতে পারলেন। বাট ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন যে ফিকশন দুইটা ফিটাসের মধ্যেই হতে পারে। এখন যদি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনটা বেসিক্যালি কেন হতে পারে দুইটা ফিটাসের মধ্যে একসাথে হতে পারে, কারণ কি, যদি কোনো কারণ এটা হতে পারে এই কারণে, এক নাম্বার যে যদি কি হয়, ইন্ট্রা ইউটেরাইন স্পেসটা যেহেতু কমে যাচ্ছে, দুইটা বাচ্চা একসাথে, ইউটেরাসটা তো ছোট তাই না, ইন্ট্রা ইউটেরাইন স্পেসটা যদি কমে যায় তাহলেও হতে পারে ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যদি হয়, মায়ের যদি একটা হাইপার টেনশন থাকে ক্রনিক, বা মায়ের যদি ডায়াবেটিস উইথ ভাস্কুলোপ্যাথি থাকে, তাহলে কিন্তু দুইটা বাচ্চারই গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। হ্যাঁ, তো ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আমরা কিভাবে দেখি? আমরা জানি সিম্ফাসিও ফান্ডাল হাইট মেজার করি সিরিয়ালি, আর ফিটাল বায়োমেট্রি দিয়ে দেখি। বাট ডিসকর্ডেন্ট গ্রোথের কারণ কি কি হতে পারে? ডিসকর্ডেন্ট গ্রোথের কারণও কিন্তু হতে পারে যে মনোজাইগোটিক যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে, মনোর ক্ষেত্রে হলো ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং, তাই না, মানে ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং এর জন্য হতে পারে। তাহলে ডাইকোরিয়নিকে কেন হতে পারে ডিসকর্ডেন্ট গ্রোথ? ডাইকোরিয়নিকে হতে পারে যদি একটা বাচ্চাতে কোনো কারণে কি হয়, কোনো কারণে যদি একটা বাচ্চাতে যদি কোনো একটা ইনফেকশন থাকে, টর্চ হতে পারে একটাতে, হতে পারে একটা বাচ্চার ক্ষেত্রে কোনো একটা জেনেটিক কি হতে পারে, বা দুটার ক্ষেত্রে, সরি এটা কিন্তু
আমি ডিসকর্ডেন্ট গ্রোথ বলছি না, আমি কিন্তু ভুল বলে ফেললাম, সরি, আমি এখন ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলছি, সরি। মোনোজাইগোটিকে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে কি জন্য, বা ডিসকর্ডেন্ট গ্রোথ, যেটাই বলি মোনোজাইগোটিকে মেনলি ডিসকর্ডেন্ট গ্রোথটা হয়। হ্যাঁ, মোনোজাইগোটিকে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনও থাকে, যে কারণে আলটিমেটলি ডিসকর্ডেন্ট গ্রোথ হয়, এবং একটা ফিটাসের ক্ষেত্রে এরকম হয়ে থাকে মোনোজাইগোটিকে। এটার কারণ কি, ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং। হ্যাঁ, আর একটা কারণ কি হতে পারে, ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। এটা হলো মোনোজাইগোটিক। এখন যদি আমি ডাইজাইগোটিকের কথা বলি, ডাইজাইগোটিক মানে ডাইকোরিওনিক, সরি, এটা মোনোকোরিওনিক। ডাইকোরিওনিকের ক্ষেত্রে কেন হতে পারে, ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়েছে মায়ের, কেন, ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, সাথে ভাস্কুলোপ্যাথি, তারপর ক্রনিক হাইপার টেনশনের কারণে হতে পারে, তারপর যে কোনো একটা ফিটাসে কি হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, তারপরে জেনেটিক ডিজিজ হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে, স্ট্রাকচারাল ডিফেক্ট হতে পারে, হ্যাঁ, প্লাসেন্টা অথবা কর্ডের অ্যাবনর্মালিটি থাকতে পারে। তাহলে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কিন্তু দুইটার ক্ষেত্রেই হতে পারে, এবং আলটিমেটলি মোনোকোরিওনিকে কি হয়, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের কারণে ডিসকর্ডেন্ট গ্রোথ হয়। এমনকি ডাইকোরিওনিকেও কিন্তু যদি কোনো একটা ফিটাস বেশি কম্প্রোমাইজড হয়ে যায়, কোনো একটা ফিটাসে যদি ইনফেকশন থাকে, জেনেটিক ডিজিজ থাকে, ও যদি আলটিমেটলি গ্রোথ রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন কিন্তু আরেকটা ফিটাস যদি ভালো থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ডিসকর্ডেন্ট গ্রোথ আমরা পেতে পারি। এমন কিন্তু না যে শুধুমাত্র ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিংয়ের জন্যই ডিসকর্ডেন্ট গ্রোথ হবে। ডিসকর্ডেন্ট গ্রোথ মোনোকোরিওনিকেও থাকতে পারে ডিউ টু ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং। ডিসকর্ডেন্ট গ্রোথ ইন্ডিভিজুয়ালি ডাইজাইগোটিকও থাকতে পারে, কারণ একটা ফিটাসের কোনো একটা সমস্যার কারণে তার গ্রোথটা কমে যাচ্ছে আরেকটা ফিটাসের চেয়ে, সেটাও কিন্তু হতে পারে। আর ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কিন্তু এমন হতে পারে যে ডিসকর্ডেন্ট গ্রোথের জন্য ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, আবার বোথ এমনও হতে পারে দুইটা ফিটাসেই গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। যদি মায়ের একটা হাইপার টেনশন থাকে বা পি থাকে, সেক্ষেত্রে কি দুইটা বাচ্চাই সমান, যদি ডাইজাইগোটিকও হয় বাচ্চা, প্লাসেন্টা শেয়ার করছে না, তারপরও কিন্তু দুইটা বাচ্চারই গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমি চলে যাব কমপ্লিকেশন অফ মোনোকোরিওনিক টুইন। হ্যাঁ, মোনোকোরিওনিক টুইনের কিন্তু কিছু আলাদা কমপ্লিকেশন থাকে, যেমন টুইন আমরা এটা কিভাবে মনে রাখবো, টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, টুইন এনিমিয়া পলিসাইথেমিয়া সিকুইলি, আর সিঙ্গেল ফিটাল ডিমাইস। এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো। টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, প্রথমটা কি হবে, টুইন ট্রান্সফিউশন সিনড্রোম নাম্বার 1, নাম্বার 2 হলো ট্যাপসটা কিন্তু ম্যাডামদের খুব প্রিয় জিনিস, নাম্বার 3 হলো সিঙ্গেল ফিটাল ডিমাইস। এখন আসেন আমি টুইন ট্রান্সফিউশন সিনড্রোমের দিকে একটু চলে যাই। টুইন ট্রান্সফিউশন সিনড্রোমে বেসিক্যালি আসলে কি হয়, এখানে ভাস্কুলার একটা এই প্রথমে হলো মোনোকোরিওনিকে কমপ্লিকেশনগুলো আসলে বেসিক্যালি কেন হচ্ছে, ওদের ভাস্কুলার অ্যানাস্টোমোসিসের কারণে হচ্ছে, এবং এই আরেকটা কি ইনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং, এই কারণে মোনোকোরিওনিকে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। ঠিক আছে, এখন হলো এখানে কি থাকতে পারে, এই যে টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, এখানে কি হয়, এখানে বেসিক্যালি যে প্রবলেমটা হয়ে থাকে সেটা কি, ভাস্কুলার এবং আটারি এবং ভাস্কুলার যদি অ্যানাস্টোমোসিস হয়, আমরা জানি ভাস্কুলার আটারি হতে পারে, আটারি ভেন হতে পারে, ওটাতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আটারি আর ভেনাসের যদি কোনো কমিউনিকেশন হয়, তখন বেসিক্যালি টুইন ট্রান্সফিউশন সিনড্রোমটা হয়ে থাকে। হ্যাঁ, তো টুইন ট্রান্সফিউশন সিনড্রোমে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আটারি আর ভেনাসে যদি আমরা যেটা বলে যে আটারি ভেনাস অ্যানাস্টোমোসিস হলেও কিন্তু অনেক সময় ব্যালেন্স ওয়েতে সার্কুলেশনটা হতে থাকে, বাট 12 থেকে 15% ক্ষেত্রে, মাত্র 12 থেকে 15% ক্ষেত্রে এটা আনব্যালেন্স হয় এবং টুইন ট্রান্সফিউশন সিনড্রোম ডেভেলপ করে। সবাই কিন্তু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম ডেভেলপ করে না। ঠিক আছে, এখন কথা হলো যে টুইন ট্রান্সফিউশন সিনড্রোম আমরা ডায়াগনোসিস করব কিভাবে। প্রথমত আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে ডায়াগনোসিস করব এবং প্রিডিকশন করব কিভাবে, যখন দেখব আল্ট্রাসাউন্ডে একটা প্লাসেন্টা সেম সেক্স। হ্যাঁ, 5-6টা পয়েন্ট আমরা মনে রাখবো। একটা প্লাসেন্টা সেম সেক্স, একটা থিন মেমব্রেন থাকবে, ডিসক্রিপেন্সি 4 নাম্বার হলো ডিসক্রিপেন্সি ইন অ্যামনিওটিক ফ্লুইড, 5 নাম্বার হলো ডিসক্রিপেন্সি ইন গ্রোথ, অ্যান্ড 6 নাম্বার হলো ডিফারেন্স বিটুইন কর্ড সাইজ। এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো।
এই কয়েকটা পয়েন্ট হলো অ্যান্টিন্যাটাল। আফটার ডেলিভারি হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখব মোর দেন 5% ডিফারেন্স থাকবে, ঠিক আছে, এবং গ্রোথ ডিসকর্ডেন্সি থাকবে মোর দেন 20%। এখন আসেন আল্ট্রাসাউন্ডে আমি কিন্তু বললাম যে ডিসক্রিপেন্সি অফ অ্যামনিওটিক ফ্লুইড কি হতে পারে, একজনের কি হবে, একটা স্যাকে আমি অলিগো পাবো আর একটা স্যাকে আমি পলি পাবো, একটা বাচ্চার গ্রোথে আমি আইওজিআর পাবো, একটা বাচ্চার আমি কি পাবো, গ্রোথটা হাইড্রোপস পাবো। এখন কথা হলো কার আপনি গ্রোথে রেস্ট্রিকশন কীরকম পাবেন, এখন হলো যে রিসিপিয়েন্ট যে নিচ্ছে তার আমি হাইড্রোপস পাবো, তার ক্ষেত্রে আমি পলি পাবো, তার ক্ষেত্রে আমি পলিসাইথেমিয়া পাবো, তার ক্ষেত্রে আমি কি পাবো, লার্জ বেবি পাবো, তার ক্ষেত্রে তার বাচ্চার কার্ডিওমেগালি পাবো, এবং তার কি হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর হবে। সে হলো রিসিপিয়েন্ট। একজন আছে ডোনার, যে দিচ্ছে তার আলটিমেটলি কি হবে, সে তো ব্লাড দিচ্ছে, তার এনিমিয়া হবে, তার আইওজিআর হবে, তার কি হবে, তার অলিগোরিয়া হবে, তার হাই আউটপুট এনিমিক হার্ট ফেইলর হবে। এখন কথা হলো কেন কোনটা হচ্ছে, তাই না? আমরা দেখেন যদি টুইন ট্রান্সমিশন সিন্ড্রোমে আমরা বুঝে থাকি যে একটা ফিটাস যে ডোনার, এখন যে ডোনার, হ্যাঁ, ডোনার কি করছে, ওর কিন্তু দিচ্ছে, তার মানে ওর ব্লাড সাপ্লাইটা ও দিয়ে দিচ্ছে হলো রিসিপিয়েন্টকে, তাই না? তো আলটিমেটলি ওর এনিমিয়া হচ্ছে, এনিমিয়া হওয়ার কারণে কি হচ্ছে, ওর রেনাল সার্কুলেশনটা কমে যাচ্ছে, রেনালের সাপ্লাই কমে যাচ্ছে এনিমিয়ার কারণে। রেনাল সাপ্লাই কমে যাওয়ার কারণে আলটিমেটলি ওর কি হচ্ছে, কন্ট্রিবিউশন অফ অ্যামনিওটিক ফ্লুইড যে একটা কন্ট্রিবিউট করছে, ওই কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছে, যে কারণে ওর কি হচ্ছে, আলটিমেটলি অলিগোরিয়া হচ্ছে, অলিগোহাইড্রামনিওস হচ্ছে। তাহলে এনিমিয়া হচ্ছে, অলিগোহাইড্রামনিওস হচ্ছে, আলটিমেটলি ওর অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে এবং ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে ওর আইওজিআর হচ্ছে, ও মারা যাবে হাই আউটপুট কার্ডিয়াক ফেইলর আর এনিমিক কার্ডিয়াক ফেইলরের কারণে, এনিমিক হার্ট ফেইলরের কারণে ও বেসিক্যালি মারা যাবে। এটা ডায়াগনোসিস করি আমরা 16 উইকসে, মনিটরিং করি কিভাবে, আমি কিন্তু বলেছি মনোকরণীকে 16 সপ্তাহ থেকে 2 উইকলি আমরা মনিটরিং করব। এখন আসেন এটাকে আমরা কিভাবে মানে ক্লাসিফিকেশন করতে পারি একটা টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোমকে। আমরা কুইন্টেরো ক্লাসিফিকেশনটা মনে রাখবো, কুইন্টেরো ক্লাসিফিকেশন, আমি আবার বলছি কুইন্টেরো ক্লাসিফিকেশন, আল্ট্রাসোনোগ্রাফিক ক্লাসিফিকেশন অফ টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম, কুইন্টেরো ক্লাসিফিকেশন। এখানে 1 আছে, 2, 3, 4 and 5, 3টা ভাগে আমরা এটাকে 4-5টা ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। প্রথমে কি থাকবে, প্রথমটাতে বলেছে যে হয় অলিগো থাকতে পারে, অলিগো পলি থাকবে হলো ফার্স্টেরটাতে। নাম্বার 2তে কি থাকবে, অলিগো পলি থাকবে, সাথে অ্যাবসেন্ট ব্লাডার, মানে কি ব্লাডারটাকে আমরা দেখতে পারবো না, আল্ট্রাসাউন্ডে ব্লাডারটা নন ভিজুয়ালাইজ হবে, অ্যাবসেন্ট ব্লাডার। হ্যাঁ, এরপরে যেটা হবে এই দুইটাই থাকবে, সাথে কি থাকবে, এর সাথে অ্যাড হবে হলো ডপলার অ্যাবনর্মালিটি পাবো, আমরা ডপলার অ্যাবনর্মালিটি পাবো। নাম্বার 4-এ কি হবে, এই সবগুলোর সাথে এইগুলোর সাথে অ্যাবোভ প্লাস কি পাবো, হাইড্রোপস পাবো আমরা, হ্যাঁ, হাইড্রোপস আমরা পাবো। এবং 5-এ যে আমরা কি পাবো, উপরে সব থাকবে, হাইড্রোপস পর্যন্ত সব থাকবে, প্লাস ডেথ হয়ে যাবে। এটা হলো কুইন্টেরো ক্লাসিফিকেশন অফ টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা কিভাবে টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম ডায়াগনোসিস করতে পারি। আমরা টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম ডায়াগনোসিস করতে পারি আল্ট্রাসোনোগ্রাফিক ক্রাইটেরিয়াগুলো বলেছি একটু আগে। আরেকটা হলো কুইন্টেরো ক্লাসিফিকেশন, আরেকটা হলো ডপলার করে, আরেকটা হলো আফটার ডেলিভারি ইনভেস্টিগেশন করে। আফটার ডেলিভারিতে আমি বলেছি হিমোগ্লোবিন আর ডিসকর্ডেন্ট গ্রোথ দেখব। আর আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কি বললাম, আল্ট্রাসোনোগ্রাফিক ক্রাইটেরিয়া, কুইন্টেরো ক্লাসিফিকেশন, অ্যানাদার ইজ ডপলারে আমরা কি দেখব, ডোনারের ক্ষেত্রে অ্যাবসেন্ট এন্ড রিভার্স ফ্লো হবে ইন দ্য আম্বেলিকাল আর্টারিতে, ঠিক আছে? আম্বেলিকাল এন্ড মানে আর্টারি বা আম্বেলিকাল এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা অ্যাবসেন্ট আর রিভার্স হবে ডোনারের ক্ষেত্রে, আর রিসিপিয়েন্টের ক্ষেত্রে ডাক্টাস ভেনোসাসের ফ্লোটা রিভার্স হয়ে যাবে।
ঠিক আছে, এখন আসেন আমরা এটার ম্যানেজমেন্ট কিভাবে দিব। আমাদের মেইন ম্যানেজমেন্ট হবে কি, আমরা এন্টিনাটাল ম্যানেজমেন্টও দিতে পারি এবং পোস্টনাটাল ম্যানেজমেন্টও দিতে পারি। এন্টিনাটালি আমরা কি করতে পারি, এন্টিনাটালি আমরা দুটা জিনিস করতে পারি, ডিগক্সিন দিয়ে বাচ্চার কার্ডিয়াক ইমপ্রুভমেন্ট করতে পারি, আর একটা হলো অ্যামনিও রিডাকশন করে আমরা আলটিমেটলি চান্স অফ কমপ্লিকেশন, পলি যে হচ্ছে, পলির কারণে আলটিমেটলি মেমব্রেন রাপচার হয়ে অ্যাব্রাপসিও হতে পারে, পিটাম লেবার অনসেট করতে পারে, ওটাকে আমরা ডিমিনিশ করতে পারি। ঠিক আছে, আর কি করতে পারি আমরা অ্যান্টিন্যাটালি, যে বলে যে লেজার অ্যাবলেশন করতে পারি, অ্যামনিওটিক সেপ্টোপ্লাস্টি করতে পারি, সিলেক্টিভ ফিটোসাইড বা ফিটো রিডাকশন করতে পারি, এগুলো হলো অ্যান্টিন্যাটাল। এখন যদি আমরা বলি পোস্টন্যাটালি, আমরা ইউজুয়ালি কি করতে পারি, আফটার ডেলিভারি আমরা ডিপেন্ড করছে যে আমি কি পেলাম বাচ্চার। এখন যদি আপনি বাচ্চাকে হাইড্রপস পান, তাহলে হাইড্রপসের জন্য আমরা কি করি, ডেলিভারির পরে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি, তাই না। এখন যদি আপনি বাচ্চার এনিমিয়া পান, তার মানে কি রিসিপিয়েন্টের ক্ষেত্রে আপনি হাইড্রপস পাবেন, আর ডোনারের ক্ষেত্রে আপনি আইওজিআর পাবেন। আইওজিআর হলে ওকে আমি ব্লাড ট্রান্সফিউশন করবো, তাই না, যে বাচ্চার আইওজিআর আছে, ওকে আমাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, ওর এনিমিয়া ইমপ্রুভ করতে হবে। আর যদি আপনি দেখেন হাইড্রপস, তখন তাকে আমাকে কি করতে হবে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হবে। এটাই হলো টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। আচ্ছা, এখন আমি চলে যাব ট্যাপসের আগে আমি যাব হলো সিলেক্টিভ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। আরেকটা সেকেন্ড কমপ্লিকেশনটা কিন্তু হবে সিলেক্টিভ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। হ্যাঁ, সেকেন্ড কমপ্লিকেশন এটা। প্রথম কমপ্লিকেশন মনে করিওনিকের ছিল টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, 2 নাম্বারটা হবে কিন্তু সিলেক্টিভ গ্রোথ রেস্ট্রিকশন। মনে হয় আমি একটু আগে লিখি নাই এটা, সিলেক্টিভ গ্রোথ রেস্ট্রিকশন। এটা আমরা কিভাবে, এটা কেন হচ্ছে এবং সিলেক্টিভ গ্রোথ রেস্ট্রিকশনটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। সিলেক্টিভ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, এটার কারণ হলো দুইটা। নাম্বার 1 ইজ আনইকুয়াল প্লাসেন্টাল শেয়ারিং, আমি কিন্তু মনোকরিওনিকে আছি। হ্যাঁ, নাম্বার 2 ইজ প্লাসেন্টাল টেন্টোরিয়াল মিসম্যাচ, অথবা প্লাসেন্টাতে যে মানে প্লাসেন্টার মধ্যে যে টেরিটোরিয়াল মিসম্যাচ অথবা ডিসকর্ডেন্সে যে হচ্ছে, এটার কারণে হতে পারে। ঠিক আছে, এখন হলো এটাকে আমরা কি ভাগে ভাগ করতে পারি। সিলেক্টিভ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের ক্রাইটেরিয়াগুলো কি কি, এস্টিমেটেড ফিটাল ওয়েট আমরা পাবো লেস দেন 10th পার্সেন্টাইল। ঠিক আছে, ডিসকর্ডেন্ট গ্রোথ পাবো কোথায়, ডিসকর্ডেন্ট গ্রোথ পাবো ফিটাল ওয়েটে। হ্যাঁ, ফিটাল ওয়েটে ডিসকর্ডেন্ট গ্রোথ পাবো। আর ডিসকর্ডেন্সি পাবো কোথায়, ডিসকর্ডেন্স ইন ফিটাল অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। ঠিক আছে, আচ্ছা, এখন যদি সিভিয়ার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়, তাহলে আমরা কি পাবো, আলট্রাসাউন্ডে আমরা কি জানি, এন্ড ডায়াস্টোলিক ফ্লোতে আমরা কি পেতে পারি, অ্যাবনর্মালিটি পাবো, তাই না। এখন আসেন যে সিভিয়ারিটিটা আমরা বুঝবো কি করে, যদি আমরা ডপলার করি। এইগুলো হলো ক্রাইটেরিয়া। ঠিক আছে, যে এস্টিমেটেড ফিটাল ওয়েট কমবে, 10 পার্সেন্টাইলের নিচে থাকবে, এবং ফিটাল গ্রোথে ওয়েটের মধ্যে ডিসক্রিপেন্সি হবে, অ্যাবডোমিনাল যে সার্কামফারেন্স দুটা বাচ্চার, এটার মধ্যে ডিসকর্ডেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন সরি, আমি একটা জিনিস উল্টাপাল্টা করছি, বাচ্চার মধ্যে ডিসকর্ডেন্স হবে না, ডিসকর্ডেন্স হবে হলো তার ওয়েট যেটা থাকার। সিলেক্টিভ গ্রোথ রেস্ট্রিকশনটা কিন্তু ডিসকর্ডেন্স হবে না, এটা হলো এস্টিমেটেড বাচ্চার ওজনটা 10 পার্সেন্টাইলের চেয়ে কম হবে। আর ডিসকর্ডেন্ট ইন ফিটাল ওয়েট, তার মানে হলো তার জেস্টেশনাল এজের চেয়ে তার ওয়েটটা কমে যাবে, জেস্টেশনাল এজের সাথে কম্পেয়ার করতে হবে। আর অ্যাবডোমিনাল যে সার্কামফারেন্স, এটাও তার জেস্টেশনাল এজের চেয়ে কমে যাবে। ঠিক আছে, এখন আসেন এটা সিভিয়ারিটিটা আমরা কিভাবে বুঝবো, আমরা ডপলার করব। এখন আসেন ডপলার অনুযায়ী কিন্তু এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো নর্মাল, একটা হলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3। 3টা ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি ডপলার অনুযায়ী। যদি আমরা ফ্লোটা দেখি আমরা 3 ভাবে এই সিলেক্টিভ গ্রোথ রেস্ট্রিক্টেড ফিটাসটাকে ক্রাইটেরিয়া মানে ইয়ে করতে পারি, ভাগ করতে পারি। একটা হলো টাইপ 1 এর ক্ষেত্রে ডপলারটা নর্মাল পাবো আমরা। হ্যাঁ, আর টাইপ 2 এর ক্ষেত্রে আমরা কি পেতে পারি, পারসিস্টেন্ট অ্যাবসেন্ট, অথবা কি পেতে পারি, অথবা রিভার্স এন্ড ডায়াস্টোলিক ফ্লো পেতে পারি, পারসিস্টেন্ট অ্যাবসেন্ট অর রিভার্স এন্ড ডায়াস্টোলিক ফ্লো। আর এখানে কি পেতে পারি, স্টেজ 3 তে ইন্টারমিটেন্ট অ্যাবসেন্ট অথবা রিভার্স এন্ড
ডায়াস্টোলিক ফ্লো। তাহলে আমি কি বললাম, আমরা সিলেক্টিভ গ্রোথ রেস্ট্রিকশন বুঝবো কি দিয়ে, যে একটা বাচ্চার ওজন 10% চেয়ে কম হবে এবং তার জেস্টেশনাল এজের সাথে তার ওয়েটের ডিসক্রিপেন্সি থাকবে এবং তার জেস্টেশনাল এজের সাথে তার অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের ডিসক্রিপেন্সি থাকবে। এবং এটা আমরা সিভিয়ারিটি বুঝবো ডপলার দিয়ে। ডপলার যদি আমি নর্মাল পাই তাহলে অত সিভিয়ার না। তারপর টাইপ 2-তে কেমন পাবো, পারসিস্টেন্টলি অ্যাবসেন্ট পাবো অথবা রিভার্স এন্ডাস্টোলিক ফ্লো পাবো। টাইপ 3-তে আমরা ইন্টারমিডিয়েট অ্যাবসেন্ট অথবা রিভার্স এন্ডাস্টোলিক ফ্লোটা পাবো। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি কিসে, টুইন ট্যাপ সিন্ড্রোম, টুইন এনিমিয়া পলিসাইথেমিয়া সিন্ড্রোম, ট্যাপ সিন্ড্রোম। এবং এটা কোথায় আমরা পাই, ইউজুয়ালি 3 to 5% অফ মনোকোরিয়নিক টুইনে পেতে পারি, অথবা যদি কোনো কারণে আমরা লেজার সার্জারি করি টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোমের জন্য, তখনও কিন্তু ট্যাপস হয়ে যেতে পারে। কারণ কি, এখানে তখন রিভার্সাল হতে পারে সার্কুলেশনটা এবং ট্যাপ সিন্ড্রোম হতে পারে। তাহলে মনোজাইগোটিক টুইনে পাই 3 to 5%, অথবা লেজার সার্জারি পরেও টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোমে আমরা পেতে পারি। এটার প্যাথোলজিটা কি, এটার প্যাথোলজিটা হলো মাইনুট ইউনিডিরেকশনাল আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। এবং কি হচ্ছে এতে, যে আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিসের আর্টারিওভেনাস যে অ্যানাস্টোমোসিসে থাকছে, এখান দিয়ে স্লোলি যে টুইন ট্রান্সফিউশন হচ্ছে, এটার কারণেই আমাদের টুইন এনিমিয়া পলিসাইথেমিয়া সিন্ড্রোমটা হচ্ছে। ঠিক আছে, টুইন এনিমিয়া পলিসাইথেমিয়া সিন্ড্রোম স্লো ইন্টারটুইন ট্রান্সফিউশন হচ্ছে, কারণ কি, মাইনিউট ইউনিডিরেকশনাল আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিসের কারণে। এখন কথা হলো, এটাকে আমরা ডায়াগনোসিস করব কিভাবে, প্রিন্যাটালি। এটার কিন্তু একটা ডায়াগনোসিসও আছে, এটার কিন্তু একটা ক্লাসিফিকেশনও আছে। হ্যাঁ, প্রিন্যাটাল ডায়াগনোসিস, 1 নাম্বার হলো প্রিন্যাটাল ডায়াগনোসিস কিভাবে করব। এখন যদি কেউ ডোনার হয়, ডোনার টুইন, ডোনার মানে কি হবে, তার কিন্তু এনিমিয়া থাকবে, তাই না? ডোনার মানে তার এনিমিয়া থাকবে, তাহলে তার আমরা কি পাবো, মিডিল সেরিব্রাল আর্টারিতে তার পিক সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে। কত বাড়বে, 1.5 মমস হবে। ঠিক আছে, এখন আমি চলে যাই কিসে, চলে যাচ্ছি যে রিসিপিয়েন্ট, তার কি হবে, তার কিন্তু পলিসাইথেমিয়া থাকবে, পলিসাইথেমিয়া থাকবে। হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মিডিল সেরিব্রাল আর্টারিতে পিক সিস্টোলিক ভলিউমটা তার কমে যাচ্ছে এবং কত হচ্ছে, <1 মমস হচ্ছে। এটাই কিন্তু প্রিন্যাটাল ডায়াগনোসিস। এখন এটাকে কিন্তু 2 ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি। এটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে, এটা কিন্তু আপনাদের রিটেনে আসতে পারে, আপনাদের পরীক্ষায় ধরতে পারে। এটা আমাদেরকে রাতুরমানা ম্যাডাম পড়িয়েছিলেন, এটা আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, ট্যাপস। এখন ট্যাপসকে আমরা 2 ভাবে ক্লাসিফাই করতে পারি, এন্টিন্যাটাল ক্লাসিফিকেশন অ্যান্ড পোস্ট ন্যাটাল ক্লাসিফিকেশন। এগুলো কিন্তু সব নতুন আসছে। হ্যাঁ, এগুলো সব পড়তে হবে আমাদেরকে। এখন আসেন এন্টিন্যাটাল ক্লাসিফিকেশন, এন্টিন্যাটাল ট্যাপসের ক্লাসিফিকেশন। এটা কিন্তু ট্যাপস, নাম কিন্তু ট্যাপস বলে। হ্যাঁ, ট্যাপসের ক্লাসিফিকেশন। এখন আসেন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 and 5। আচ্ছা, এখন একটা একটা করে আমি একটু বলতে থাকি। হ্যাঁ, এখন আসেন স্টেজ 1-এ কি পাচ্ছি আমরা, কিন্তু এখানে সবগুলোতে কি দেখি, মিডিল সেরিব্রাল আর্টারি ডপলার। মিডিল সেরিব্রাল আর্টারি ডপলারে আমরা কি দেখছি, পিক সিস্টোলিক ভলিউম <1.5 হচ্ছে। কোথায় আমরা জানি, একটাতে হবে <1.5। ঠিক আছে, সেটা কার ক্ষেত্রে হবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ডোনারের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, আর পিক সিস্টোলিক ভলিউমটা <1 হবে কার ক্ষেত্রে, রিসিপিয়েন্টের ক্ষেত্রে, ডোনার এবং রিসিপিয়েন্ট। বাট কোনো ফিটাল কম্প্রোমাইজ থাকবে না, নো সাইন অফ ফিটাল কম্প্রোমাইজ, কোনো ফিটাল কম্প্রোমাইজের সাইন থাকবে না। 1 নাম্বার চলে গেল। এখন আসেন মিডিল সেরিব্রাল আর্টারি ডপলারের কত পাচ্ছি আমরা, পিক সিস্টোলিক ভলিউম এখানে 1.7 মিলিমমস, আর এখানে কত পাচ্ছি মানে ডোনারে, আর রেসিপিয়েন্টে কত পাচ্ছি, <0.8 মমস, উইদাউট এনি আদার সাইন অফ ফিটাল ড্যামেজ, কোনো কম্প্রোমাইজের কোনো সিমটম থাকবে না। ঠিক আছে, এখন আমি স্টেজ 3-তে চলে যাচ্ছি। 3-তে কি পাচ্ছি, 1 অথবা 2 যে কোনো স্টেজই থাকতে পারে। তার সাথে কি থাকবে, তার সাথে কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকবে, কার্ডিয়াক কম্প্রোমাইজ অফ ডোনার, ডোনারের কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকবে। তারপরে স্টেজ 4-এ কি হবে, হাইড্রোপস অফ ডোনার, স্টেজ 4-এ
হাইড্রোপস হয়ে যাবে ডোনারে। স্টেজ 5-এ কি হবে? ইন্ট্রা ইউটেরাইন ডিমাইজ হবে, ওয়ান অর বোথ ফিটাস। তাহলে এটা প্রথমে 1.5-এর বেশি ছিল, এটা 1-এর কম ছিল, আলটিমেটলি আরও এটা বেড়ে গেল, এটা কমে গেল, লাস্টে ডোনারের কার্ডিয়াক ডিসফাংশন হয়ে গেল, লাস্টে ডোনার হাইড্রপস হয়ে গেল, এরপরে দুইটার মধ্যে যে কোনো একটা ফিটাস অথবা দুইটাই মারা গেল। এটাই কিন্তু সিকুইলি অফ, এটাকে আপনি সিকিউলিও বলতে পারেন, এটাকে আপনি ট্যাপসের অ্যান্টিনাটাল ক্লাসিফিকেশনও বলতে পারেন। এখন আমি চলে যাব পোস্টন্যাটাল ক্লাসিফিকেশন। পোস্টন্যাটাল ক্লাসিফিকেশনটা কিন্তু এভাবে করা সম্ভব না, কারণ কি পোস্টন্যাটালি তো এগুলো আমরা দেখি না, পোস্টন্যাটালি আমরা দেখি হিমোগ্লোবিন পার্সেন্টেজ। তাহলে এই অনুযায়ী যদি আমরা ভাগ করি হিমোগ্লোবিন পার্সেন্টেজ পোস্টন্যাটাল, হ্যাঁ পোস্টন্যাটাল ক্লাসিফিকেশন, এটা ছিল অ্যান্টিন্যাটাল, এখন হবে হলো পোস্টন্যাটাল ক্লাসিফিকেশন। পোস্টন্যাটাল ক্লাসিফিকেশন অফ ট্যাপসটা কি হবে আপুরা? পোস্টন্যাটাল ক্লাসিফিকেশন অফ ট্যাপসটা হলো কি, এখানে কিন্তু হিমোগ্লোবিনের ডিফারেন্স দেখব, ইন্টারটুইন, হ্যাঁ ইন্টারটুইন হিমোগ্লোবিনের ডিফারেন্স আমরা দেখব। তো ইন্টারটুইনের হিমোগ্লোবিনের ডিফারেন্স কত থাকবে? স্টেজ 1-এ বলেছে কত হবে? ডিফারেন্স হবে মোর দেন 8, স্টেজ 2-তে মোর দেন 11, স্টেজ 3-তে হলো মোর দেন 14, স্টেজ 4-এ মোর দেন 17, স্টেজ 5-এ মোর দেন 20। ঠিক আছে, এইটাই হলো হিমোগ্লোবিনের ডিফারেন্স। এখন আসেন ট্যাপসের ম্যানেজমেন্ট, শর্ট নোট আসলে কিন্তু ম্যানেজমেন্ট লিখে আসতে হবে। ট্যাপসের ম্যানেজমেন্ট কি হবে? 1 নাম্বার হলো কাউন্সিলিং, কাউন্সিলিংটা লিখবো, তারপর কি লিখবো? ক্লোজ মনিটরিং নাম্বার 1, নাম্বার 2 কি? ফিটাল ব্লাড ট্রান্সফিউশন, নাম্বার 3 ফিটোস্কোপিক লেজার সেপারেশন অফ প্লাসেন্টাল শেয়ার, যে শেয়ারিং করে আছে প্লাসেন্টাটা এটাকে আমরা ফিটোস্কোপিক লেজার সেপারেশন করব। এখন হলো সাকসেস রেট কত? এই যে আমরা প্রিন্যাটাল এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করছি, সাকসেস রেট হলো 75%। এখন আসেন কমপ্লিকেশন। এখন আমি তাহলে চলে যাচ্ছি কমপ্লিকেশন অফ ট্যাপসে। ট্যাপসের কমপ্লিকেশন কি? ডোনারের ক্ষেত্রে এনিমিয়া হবে, রিসিপিয়েন্টের ক্ষেত্রে পলিসাইথেমিয়া, ভিসকোসিটি সিনড্রোম হবে। ঠিক আছে, এছাড়া কি কি হতে পারে? রেসপিরেটরি প্রবলেম হতে পারে, জন্ডিস হতে পারে, পেরিফেরাল ইস্টেমিয়া হয়ে কি হবে? পেরিফেরাল স্কিন নেক্রোসিস হতে পারে। ঠিক আছে, হ্যাঁ আমি কি বললাম? ডোনারের এনিমিয়া হবে, রিসিপিয়েন্টের পলিসাইথেমিয়া, ভিসকোসিটি সিনড্রোম হবে, রেসপিরেটরি প্রবলেম হবে, জন্ডিস, পেরিফেরাল ইস্টেমিয়া অ্যান্ড পেরিফেরাল স্কিন নেক্রোসিস হবে। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি সিঙ্গেল ফিটাল ডিমাইস। এটা আমরা সবাই কম বেশি জানি, সিঙ্গেল ফিটাল ডিমাইস খুব ডিমান্ডিং কোশ্চেন, সিঙ্গেল ফিটাল ডিমাইস, তাই না? তো সিঙ্গেল ফিটাল ডিমাইসের ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো? যে সিঙ্গেল ফিটাল ডিমাইসের মেইনলি যেটা ধরে সেটা হলো কি? ম্যানেজমেন্টটা ধরে, তাই না? তো এখন হলো একটা সিঙ্গেল ফিটাল ডিমাইস যদি থাকে তাহলে সার্ভাইভাল টুইনের ডেথের চান্স 30 to 50%। হ্যাঁ, একটা বাচ্চা যদি মারা যায় আর একটা বাচ্চার সার্ভাইভাল ডেথের চান্স হলো 30 থেকে 50%। হ্যাঁ, আরেকটা, এটা কিন্তু মনোকোরিওনিকের কথা আমি বলছি। আর নিউরোলজিক্যাল ড্যামেজের চান্স হলো 18%। ডাইকোরিওনিকের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রিস্ক নাই, কিন্তু মনোকোরিওনিকের ক্ষেত্রে 18 টাইমস মোর, 18 টাইমস মোর রিস্ক অফ ডাইকোরিওনিক। ডাইকোরিওনিকের চেয়ে মনোকোরিওনিকের চান্স হলো 18 টাইমস বেশি, মানে কমপ্লিকেশন হওয়ার চান্স। তাহলে আমি এখন যাচ্ছি সিঙ্গেল ফিটাল ডিমাইসে। সিঙ্গেল ফিটাল ডিমাইসের কথাগুলো আমি কি কি বললাম? যে সিঙ্গেল ফিটাল ডিমাইস যদি থাকে তাহলে সার্ভাইভাল টুইন নে 30 to 50% চান্স অফ মর্টালিটি বা ডেথ। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো নিউরোলজিক্যাল ড্যামেজের চান্স কতটুকু? 18%। আর একটা কি? ডাইকোরিওনিকে তেমন কোনো কমপ্লিকেশন নাই, কিন্তু মনোকোরিওনিকে 18 টাইমস মোর দেন ডাইকোরিওনিক। ঠিক আছে, এখন আসেন, এটা হলো সিঙ্গেল ফিটাল ডিমাইসের কথা। এখন যদি আমার সিঙ্গেল ফিটাল ডিমাইস আমার কাছে আসে একটা 14 সপ্তাহের আগে, সেক্ষেত্রে আমি কি ধরে নিব? যে এটা তো আমার ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে, এখানে তেমন কোনো সমস্যা হবে না, এটা ভ্যানিশিং হয়ে যেতে পারে, আলটিমেটলি প্যাপেরেশিয়াস হিসেবেও থাকতে পারে, আমি শুধু সার্ভেলেন্সটা করব, আর কিছু করব না। কিন্তু যদি আবার দেখি আমি 34-এর পরে চলে গিয়েছে, 34 পার হয়ে গেছে, তাহলে
একটা কাউন্সেলিং করতে হবে প্রি ম্যাচুরিটির জন্য, যে চান্স অফ প্রি ম্যাচুরিটি, বাট আমরা মনিটরিংয়ের মাধ্যমে কি করব, বাচ্চাটাকে কন্টিনিউ করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে নর্মালিও ডেলিভারি করতে পারি, সিজারও করতে পারি, তবে সিজারটা ইউজুয়ালি ডিপেন্ড করে কিসের উপর, ফিটাল কম্প্রোমাইজ, আনফেভারেবল সার্ভিক্স এগুলোর উপর, ঠিক আছে, বা ম্যাল প্রেজেন্টেশন যদি থাকে। বাট যদি কোনো বাচ্চা 14 সপ্তাহের চেয়ে বেশি এবং 34 সপ্তাহের কমে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে দেয়ার ইজ এ চান্স অফ কি, দেয়ার ইজ এ চান্স অফ ভ্যারাইটি অফ কমপ্লিকেশন, বিকজ অফ কি, একটা ফিটাস যখন মারা যাচ্ছে তো সেই সার্কুলেশন, সেখানে কিন্তু সার্কুলেশনটা আমরা পাচ্ছি না এবং সার্কুলেশনটা ল্যাক হচ্ছে, এই কারণে ম্যাসিভ এবং অ্যাকুট একটা ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, যা ল্যাক হচ্ছে তাকে সার্ভাইভাল টুইন, যে টুইনটা বেঁচে আছে ও ওকে বেশি বেশি করে কি করবে, একটা ম্যাসিভ এবং অ্যাকিউট ব্লাড ট্রান্সফিউজ হয়ে যাবে ওই ডেথ টুইনের কাছে, মানে ডাইড টুইনের কাছে ফ্রম দ্য সার্ভাইভাল টুইন। ওই যে ব্লাডটা চলে গেল, এইটার কারণে ওর ইস্টেমিয়া হচ্ছে, ইস্টেমিয়া হয়ে ওর নিউরোলজিক্যাল ড্যামেজ হচ্ছে, আমি বললাম 18% নিউরোলজিক্যাল ড্যামেজ হচ্ছে, আলটিমেটলি নিউরোলজিক্যাল ড্যামেজের কারণে ওর সিপি হচ্ছে, মাইক্রোসেফালি হচ্ছে, মাইক্রোসিস্টিক এনকেফালোম্যালেশিয়া হচ্ছে, এছাড়াও কিন্তু ওর রেনালে সাপ্লাই কমে যাচ্ছে, রেনাল কর্টিক্যাল নেক্রোসিস হচ্ছে, স্মল বাউল অ্যাপ্লাসিয়া কিউটিস, তারপরে কি হচ্ছে, টার্মিনাল লিম্ফ রিডাকশন, ডিআইসি, এই জিনিসগুলো হচ্ছে। এখন হলো এখানে আমরা তাহলে কি করব, এখন এই সময় 14 থেকে 34 সপ্তাহের মধ্যে যদি হয়, এখানে আমাদেরকে কিন্তু মনিটরিং করতে হবে এবং ভালোভাবে কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে। হ্যাঁ, এটাই হলো আমাদের মেইন পার্ট। এবং আমরা কিভাবে সার্ভেলেন্স করব, 2 উইকলি আলট্রাসোনোগ্রাফি, বায়োফিজিক্যাল প্রোফাইল, সিটিজি, মানে এভাবে আমাদেরকে মানে সপ্তাহে 2 দিন করে সপ্তাহে 2 বার করে সিটিজি করতে পারি, বায়োফিজিক্যাল প্রোফাইল 2 সপ্তাহ পর পর করতে পারি, স্টেরয়েড দিব, যদি লাগে আমরা ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করব। আচ্ছা, তাহলে আমরা কি কি করব, আমাদের টার্গেট হলো 34 পর্যন্ত আমরা এটাকে নেওয়ার চেষ্টা করব, বাট 32 পরে কিন্তু মর্টালিটি রেটটা বেশি, এটা নিয়ে আমাদেরকে পেশেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে। এটাই হলো মেইন হলো কিসের, সিঙ্গেল ফিটাল ডিভাইসের ম্যানেজমেন্ট। এখন হলো আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে, সেটা হলো কমপ্লিকেশন অফ লেট এগ স্প্লিটিং। হ্যাঁ, কমপ্লিকেশন অফ এগ স্প্লিটিং এর মধ্যে কি কি আছে, মোনো অ্যামনিওটিক টুইন হতে পারে, ট্র্যাপ হতে পারে এবং কনজয়েন্ট টুইন হতে পারে। এগুলোর কার ক্ষেত্রে হচ্ছে, লেট এগ স্প্লিটিং এর জন্য হচ্ছে। তো লেট এগ স্প্লিটিং এর জন্য মোনোকোরিওনিক টুইন যেটা হচ্ছে, আমরা জানি কি হচ্ছে, মোনোকোরিওনিক মোনো অ্যামনিওটিক টুইন হচ্ছে। এক্ষেত্রে পেরিনাটাল মর্টালিটি কত হচ্ছে, 30 to 70%। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা কখন ডেলিভারি করাই, 32 থেকে 34 উইক্সের মধ্যে। হ্যাঁ, এবং আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করি মোনো অ্যামনিওটিক টুইনের ক্ষেত্রে, আমরা কি দেখব, একটা এটা ইউজুয়ালি বলে যে 8 সপ্তাহে যদি আমরা একটা আলট্রাসোনো করি, তাহলে একটা প্লাসেন্টার মধ্যে আমরা কি দেখব, একটা প্লাসেন্টার মধ্যে আমরা 2টা ফিটাস দেখব এবং একটা ক্যাভিটি, মানে কি একটা প্লাসেন্টা একটা ক্যাভিটি কিন্তু 2টা ফিটাস আমরা পাবো মোনো অ্যামনিওটিক। হ্যাঁ, এখন আমরা চলে যাই ট্র্যাপের কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি অ্যাকার্ডিয়াক টুইন। ট্র্যাপের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো অ্যাকার্ডিয়াক টুইন উইদাউট হার্ট। মানে কি, কোনো একটা মোনোকোরিওনিকের টুইনের যদি হার্টবিটটা স্টপ হয়ে যায়, তখন কিন্তু তার বডিটাকে পার্শিয়ালি পারফিউজ করার জন্য সার্ভাইভাল টুইন থেকে একটা সাপ্লাই নিতে হয় এবং সার্ভাইভাল টুইন থেকে আর্টারিয়াল একটা অ্যানাস্টোমোসিসের মাধ্যমে ওর কাছে একটা সাপ্লাই আসে। এবং এটার কারণে আলটিমেটলি কি হতে পারে, যে সাপ্লাইটা আসার কারণে আলটিমেটলি যেটা বলে যে মেজরিটি ক্ষেত্রে আপনার যেটা কো টুইন থাকে বা ডোনার টুইন থাকে, হ্যাঁ, এখানে কি হচ্ছে, মেজরিটি অফ দ্য কো টুইন ডাই ডিউ টু হাই আউটপুট কার্ডিয়াক ফেলোর। ওই অ্যাকার্ডিয়াক টুইনকে সাপ্লাই দিতে যে ডোনারটা কি হয়ে যায়, আলটিমেটলি হাই কার্ডিয়াক ফেলোরের কারণে আলটিমেটলি কিন্তু মারা যায়। ঠিক আছে, আর অ্যাকার্ডিয়াক যে টুইনটা, হ্যাঁ, ওরও কিন্তু বিভিন্ন ধরনের টাইপের হতে পারে। যেমন কি হতে পারে, আমরা জানি অ্যাকার্ডিয়াক অ্যাসেফালাস, যা শুধুমাত্র মানে বলে যে হেড অ্যাবসেন্ট, থোরাসিক অর্গানটা অ্যাবসেন্ট থাকে, যে অ্যাকার্ডিয়াক অ্যাসেফালাস, অ্যাকার্ডিয়াক অ্যাক্রোমাস, এখানে শুধুমাত্র মাথাটা ডেভেলপ হয়। অ্যাকার্ডিয়াক অ্যামোরফাস, এখানে কি হচ্ছে, একটা মানে কোনো রিকগনাইজেবল কোনো অর্গান থাকে না, একটা বডি মাস শুধু থাকে। হ্যাঁ, আর অ্যাকার্ডিয়াক
মাইলিসেফালাস, এখানে যেটা বলে যে হেড থাকতে পারে অথবা ওয়ান অর মোর সেভারাল এক্সট্রিমিটি ডেভেলপ করে। ঠিক আছে, এখন এখানে যেটা বলে যে আমরা ডায়াগনোসিস কিভাবে করব, তো আমরা কি দেখব যে একটা টুইনের আমরা কার্ডিয়াক পালসেশন পাচ্ছি না এবং একটা পার্টে আমরা কি পাবো না, যদি আমরা একটা আল্ট্রাসাউন্ড করি একটা পার্টে আমরা মনোকোরিয়নিক টুইন পাবো এবং একটা মনোকোরিয়নিক টুইনের একটা টুইনের মধ্যে আমরা ফিটাল পার্টগুলো ওয়েল ডেভেলপ পাবো না, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আর ডপলার যদি আমরা করি সেখানে কি বলে রিভার্সাল অফ ব্লাড ফ্লো উইদিন অ্যাবনর্মাল ফিটাস, অ্যাবনর্মাল ফিটাসের ক্ষেত্রে ব্লাড ফ্লোটা আমরা রিভার্সাল পাবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এখন আসেন যে এবং যেটা বলে যে রেট্রোগ্রেড ফ্লো ইন দ্য অ্যাবডোমিনাল অ্যারোটা অফ ট্যাপের ক্ষেত্রে যেটা বলে যে রেট্রোগ্রেড ফ্লো হবে অ্যাবডোমিনাল অ্যারোটাতে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা অ্যাকার্ডিয়াক টুইনের ক্ষেত্রে কি পেতে পারি, আল্ট্রাসাউন্ড যদি আমরা করি, একটা আল্ট্রাসাউন্ড যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা একটা প্লাসেন্টা পাবো, আমরা কি পাবো, একটা প্লাসেন্টা পাবো, একটা অ্যামনিওটিক স্যাক পাবো, দুইটা ফিটাসের মধ্যে একটা ফিটাসটা ডেভেলপ থাকলেও আর একটা ফিটাসটা কীরকম হবে, তার হার্টবিটও থাকবে না এবং তার আমরা অল পার্ট বডির পাবো না, এবং তাদের রেট্রোগেট অ্যাবডোমিনাল অ্যাওয়াটাতে ব্লাড ফ্লোটা রেট্রোগেট হবে এবং কি হচ্ছে এখানে অ্যাবনর্মাল ফিটাসের যেটা অ্যাবনর্মাল ফিটাস এর রিভার্সাল অফ দ্য ফ্লো হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে এখন হলো এখানে আমরা কি করতে পারি, এই যে অ্যাবনর্মাল ফিটাসটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কার্ডিওটনিক দিয়ে আমরা এটাকে সিলেক্টিভ ফিটো রিডাকশন করতে পারি। হ্যাঁ, আর কি করতে পারি, সিলেক্টিভ অ্যামনিও রিডাকশন করে ফেলতে পারি। ঠিক আছে, আরেকটা কি বলে ইনসারশন অফ দ্য থ্রোম্বোজেনিক কোয়েল, আমরা অনেক সময় এই দুইটার মধ্যে যে কমিউনিকেশন আটারি কমিউনিকেশনের কথা বললাম না, এই কমিউনিকেশনটা আমরা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর লেজার ফটো কোয়াগুলেশন করতে পারি, যদি 24 সপ্তাহের আগে আসে তাহলে এন্ডোস্কোপিক লেজার ফটো কোয়াগুলেশনও আমরা করে ফেলতে পারি, অথবা আমরা ওদের ভিতরে যে আম্বেলিক্যাল আর্টারির যে আম্বেলিক্যাল কর্ডের যে অ্যানাস্টোমোস ওইটাতে আমরা লাইগেশন করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন হলো আর একটা কী ছিল, আমি বললাম যে কনজয়েন্ট টুইন, তাই না? তো কনজয়েন্ট টুইন তো আমরা সবাই পড়েছি এবং আমরা সবাই জানি কনজয়েন্ট টুইন সম্পর্কে। সেটা হলো আমরা ওই যে যদি লেট এগ এর কারণেই কিন্তু বেসিক্যালি কনজয়েন্ট টুইনটা হয়। হ্যাঁ, তো কনজয়েন্ট টুইনের আমরা ইনসিডেন্সগুলো সুন্দর করে দত্ত থেকে পড়ে নিব, যেটা আমরা এবং আমরা কি জানি কনজয়েন্ট টুইনের মধ্যে হলো 900 জনের মধ্যে একজনের হবে এবং মনোজাইগোটিকে 200 জনের মধ্যে একজনের হবে। ঠিক আছে, এবং এটা 14 দিনের পরে টুইনিং হওয়ার কারণে বেসিক্যালি এটা হয়ে থাকে। এরা মোনো ওভিউলার হবে, এদের সিঙ্গেল প্লাসেন্টা হবে, সেম ক্যারিওটাইপ হয়। ঠিক আছে, এবং এরা দুই রকম হতে পারে, ভেন্ট্রাল ফিউশনের জন্য হতে পারে, ডরসাল ফিউশনের জন্য হতে পারে। ভেন্ট্রাল ফিউশন হলে কোথায় হতে পারে, থোরাক্সে যদি হয় থোরাকোফ্যাগাস, পেটে হলে ওমফালোফ্যাগাস, ইস্টিওফ্যাগাস হতে পারে ইস্টিয়াল স্পাইনের সাথে হলে, আর মাথায় হলে ক্রেনিওফ্যাগাস। আর যদি ব্যাক দিয়ে হয় ডরসালি তাহলেও ক্রেনিওফ্যাগাস হতে পারে, বাটকে হলে পায়োফ্যাগাস, আর হলো স্পাইনে লাগলে রিচিফ্যাগাস, এটা হলো ডরসালি। হ্যাঁ, তো এখন হলো একটা আলট্রাসোনোগ্রাফিক ক্রাইটেরিয়াটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, আচ্ছা পারভেজানালি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি বুঝবো, পারভেজানালি কিন্তু যদি আমরা কনফার্ম করতে চাই দেখবো যে দুইটা ফিটাসের মধ্যে যদি পেশেন্ট লেবারে থাকে একটা টিস্যু পাবো আমরা, যে একটা ব্রিজ অফ টিস্যু আমরা পাবো। আর যদি একটা আলট্রাসোনো করি দুইটা ফিটাসে কিন্তু ফেসেস টুগেদার, একটা সিঙ্গেল প্লাসেন্টা পাবো, থোরাসিক প্লেটগুলো কাছে থাকবে এবং দুইটার মাথা কিন্তু দুই দিকে এক্সটেন্ডেড হয়ে থাকবে। হ্যাঁ, এবং একটার সাথে আর একটার মুভমেন্ট, একটা মুভ না করলে আর একটা মুভ করবে না, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, এবং এটা ইউজুয়ালি আমরা অ্যানোমালি স্ক্যানের সময়ও কিন্তু দেখতে পারি। আর এটা প্রগনোসিসটা কেমন হবে এটা কিন্তু ডিপেন্ড করছে এটা কোন জায়গাতে, সাইট অফ ইনফিউশনটা কোন জায়গাতে। হ্যাঁ, এটা মানে কোন অর্গানটাকে শেয়ার করেছে, যদি এটা কোনো একটা ভাইটাল অর্গান শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটিটা খারাপ। ঠিক আছে, এখন কথা হলো যে টার্মিনেশন আমরা কখন করব, যদি দেখি যে তারা হার্ট অথবা ব্রেন শেয়ার করেছে তখন আমাদের টার্মিনেশনটা করতে হবে, নইলে টার্মিনেশনের প্রয়োজনে আমরা কন্টিনিউশন করতে পারি। এবং সিজারিয়ান সেকশনে বলে সার্ভাইভাল রেটটা গুড, বাট যদি আমরা ভ্যাজানাল ডেলিভারিও করতে চাই সেক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি যেটা বলে যে যদি কোনো দেখি যেটা সেপারেশন করা পসিবল না, অথবা যদি মানে পসিবল না মানে বলতে চাচ্ছি যে ভাইটাল অর্গান শেয়ার করে ফেলেছে, হ্যাঁ সেক্ষেত্রে সার্ভাইভাল রেটটা পোর, সেক্ষেত্রে আমরা অনেক সময় ভ্যাজানাল ডেলিভারি করি। অথবা প্রিম্যাচিউর বাচ্চা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করলে বাচ্চাটা ডেলিভারি হয়। অনেক সময় আমাদের ডিস্ট্রাকশন অপারেশনে কিন্তু লাগে। হ্যাঁ, এখন আমি
যাব হলো টুইনের ম্যানেজমেন্টে। আমার কিন্তু মোটামুটি কমপ্লিকেশন বলা শেষ। এখন হলো টাইমিং অফ টুইনের ম্যানেজমেন্টে আমরা কিভাবে করি। তো প্রথমেই যেটা আমাদের মনে রাখতে হবে, টুইনের ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দুই রকম, তাই না? এন্টিন্যাটাল ম্যানেজমেন্টও আছে, ইন্টারন্যাটাল ম্যানেজমেন্টও আছে। এখন আসেন এন্টিন্যাটাল ম্যানেজমেন্টে যেহেতু সে টুইন, তাকে আমাদের কি বলতে হবে যে আপনাকে বেশি বেশি করে খেতে হবে, তাই না? তো আমরা তাকে অন্যান্য ক্ষেত্রের চেয়ে 300 এক্সট্রা কিলো ক্যালোরি দিব, তাই না? এবং তাকে বেড রেস্টে থাকতে হবে 24 উইকস থেকে। কারণ কি, বেড রেস্টের কারণে তার কি হবে, তার ইউটেরাল পার্সেন্টের সার্কুলেশনটা বাড়বে, তার প্রমের চান্সটা কমবে, পিটাম লেবারের চান্সটা কমবে, লেবারের চান্সটা কমবে, প্রোলংগেশন অফ দ্য প্রেগনেন্সিটা আমরা প্রোলং করতে পারবো। আয়রন, ক্যালসিয়াম সব কিছু তাকে আমার বেশি দিতে হবে, তাকে আমার সার্ভেলেন্স করতে হবে, হ্যাঁ। এবং তাকে আমার টাইম অনুযায়ী তাকে আমরা অ্যাডমিশন দিব, ঠিক আছে? এখন যেটা আমাকে বলা হয় যে যদি কোনো কমপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে টাইমিং অফ ডেলিভারিটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। টাইমিং অফ ডেলিভারিটা নিয়ে আমি একটু বলবো। টাইম অফ ডেলিভারি, হ্যাঁ। টাইম অফ ডেলিভারিটা আপনারা একটু ছক করে রাখতে পারেন, এটা কিন্তু দরকার, হ্যাঁ। যদি কোনো আমরা কি মনে রাখবো, পেরিন্যাটাল মর্টালিটি, ঠিক আছে? পেরিন্যাটাল মর্টালিটি কখন বেশি হয় আমি একটু বলে দিই। সেটা হলো পেরিন্যাটাল মর্টালিটি টুইনের ক্ষেত্রে বলে আফটার 38 উইকস, আর ট্রিপলেটের ক্ষেত্রে বলে আফটার 35 উইকস। এটা কিন্তু পেরিন্যাটাল মর্টালিটিটা মোর। সো যদি আনকমপ্লিকেটেড থাকে, ডাইকোরিওনিকে আমরা 38 উইক্সের পরে টার্মিনেশন করে দিব, 38 কমপ্লিট হওয়ার সাথে সাথে টার্মিনেট করে দিব। মোনোকোরিওনিকের ক্ষেত্রেও কিন্তু আমরা 37 কমপ্লিট হলে টার্মিনেট করে দিব। এখন আসেন মোনো অ্যামনিওটিক যেগুলো, হ্যাঁ, সেখানে বলে 32 থেকে 34 উইক্সে টার্মিনেট করে দিব। টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোমে বলে আপ টু লাং ম্যাচুরিটি। এখন আসেন সিঙ্গেল ফিটাল ডিমাইসের ক্ষেত্রে আমাদের 34 উইক্স হলো টার্গেট, কিন্তু 32 এর উপরে গেলে মোর মর্টালিটি। এই ছকটা আমরা মনে রাখবো, হ্যাঁ। এটা হলো এটার সাথে আনকমপ্লিকেটেড যদি হয়, আর কমপ্লিকেটেড যেগুলো সেগুলোর ক্ষেত্রে হলো এটা আনকমপ্লিকেটেড, এটা কমপ্লিকেটেড, ঠিক আছে? এখন আসেন, আপনি ডেলিভারি করতে চাচ্ছেন, আপনি ডেলিভারিটা কিভাবে করবেন, কেমনে করবেন, সেই কথাগুলোতে আমরা চলে যাই। তো আমরা কি করব, আমরা ইউজুয়ালি ভ্যাজানাল ডেলিভারিটা করতে পারি। কখন ভ্যাজানাল ডেলিভারিটা করতে পারি? যদি আমাদের দুইটা বাচ্চাই সেফালিক থাকে, অথবা অন্তত ফার্স্ট বাচ্চাটা সেফালিক থাকে, পেলভিস এডুকয়েড থাকে, এডুকয়েড ইউটেরাইন কন্ট্রাকশন থাকে, নো ফিটাল কম্প্রোমাইজ যদি থাকে, এডুকয়েড পেলভিস বিশপ স্কোরিং গুড, এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো, হ্যাঁ। তো এখন কথা হলো যে আপনি যখন ডেলিভারি করবেন, এখানে আপনি কি করতে পারি? আমরা এখানে অবশ্যই টার্সিয়ারি কেয়ার সেন্টারে করব, দুজন নিউনেটোলজিস্ট রাখবো, পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাফি রাখবো, পেশেন্ট বেড রেস্টে থাকবে, আমরা আইভি ফ্লুইড দিব, ইনকারল্যাক্টেড সলিউশন দিব, তাই না? এই মানে অন্যখানে কিন্তু আমরা ফ্লুইড দেই না নর্মাল লেবারে, বাট মাল্টিপল প্রেগনেন্সিতে আমাদের নর্মাল লেবারে ফ্লুইড দিতে হবে। এরপর কি করব, ফার্স্ট বেবিটা আমরা ডেলিভারি করলাম, ডেলিভারি করার পরে এখানে যেটা বলে আমরা আর্লি কট ক্ল্যাম্প করে দিব, বাচ্চাটাকে ডেলিভারি করে ফেললাম। এরপরে কি করব, আমরা সেকেন্ড বেবি ডেলিভারির আগে কিন্তু আমাদের একটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে, বাচ্চার লাই, প্রেজেন্টেশন, ফিটাল হার্ট রেট সব কিছু আমরা দেখে নিব, এবং মেমব্রেনটা তার রাপচার হয়ে গেছে কিনা, কট প্রোলাপস আছে কিনা, এগুলো সব দেখে, যদি লাইয়ের উপর এখন ডিপেন্ড করছে আমি কি করব। এখন লাইটা যদি আমি দেখি লঙ্গিচুডিনাল, হ্যাঁ, লাইটা ডিপেন্ড করছে কিসের উপর? লাই আমি এখন দেখলাম লঙ্গিচুডিনাল লাই, আপনি এখন দেখলেন যে লাইটা তার লঙ্গিচুডিনাল। এখন লঙ্গিচুডিনাল লাইয়ের মধ্যে কিন্তু কিছু কথা আছে, লঙ্গিচুডিনাল, হ্যাঁ, তার মানে লম্বালম্বি। এটা হতে পারে তার কি, সেফালিকও হতে পারে, সেকেন্ড বেবি, আমি কিন্তু সেকেন্ড বেবিতে আছি, সেফালিকও হতে পারে, এটা কিন্তু তার ব্রিচও হতে পারে, তাই না? আপনি দুটাই পেতে পারেন, সেফালিকও পেতে পারেন, ব্রিচও পেতে পারেন। এখন যদি সেফালিক পান তাহলে আপনি কি করবেন, লো রাপচার মেমব্রেন করবেন, প্লাস অক্সিটোসিন দিবেন, হ্যাঁ, অক্সিটোসিনটা দিলেন, হ্যাঁ, লো রাপচার মেমব্রেন করবেন, অক্সিটোসিন দিবেন, হ্যাঁ। এরপর আপনি ডেলিভারির জন্য ওয়েট করবেন, হ্যাঁ। স্পন্টেনিয়াস ডেলিভারি হলে হয়ে গেল। আর যদি না হয়, 30 মিনিটের মধ্যে যদি এটা দেওয়ার পরও আপনার ডেলিভারি না হয়, এখন আপনি কি দেখবেন, হাই আপ যদি হয় হেড, আর লো যদি হয়, লো হলে আপনি ফরসেপ করবেন, আর যদি হাই আপ হয় আপনাকে কি করতে হবে, আপনাকে তার কন্ট্রাক্টেড পেলভিস আছে কিনা দেখতে হবে, কন্ট্রাক্টেড পেলভিসটাকে আপনাকে এক্সক্লুড করতে হবে।
এই তো এটা হলো সেফালিক প্রেজেন্টেশন। এখন যদি তার আপনি দেখেন যে তার বীজ প্রেজেন্টেশন, বীজ থাকলে আপনাকে কি করবেন, বীজ যদি থাকে আপনি মেমব্রেন যদি রাপচার না থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু আপনি এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি দেখেন ব্রিজ, হ্যাঁ, ব্রিজের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি মেমব্রেন রাপচার না থাকে, যদি দেখি মেমব্রেন ইনট্যাক্ট, তাহলে কিন্তু আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন করে সেফালিক এখানে ভার্সন করে আমরা ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি। এখন যদি দেখি মেমব্রেন রাপচার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন্টারনাল পোডালিক ভার্সন করতে পারি। হ্যাঁ, ইন্টারনাল পোডালিক ভার্সন করতে পারি, অথবা কি করতে পারি, ইন্টারনাল পোডালিক ভার্সন না করে আমরা সরাসরি ব্রিজ এক্সট্রাকশনও করতে পারি। এই ইন্টারনাল পোডালিক ভার্সন করেও করতে পারি, অথবা আমরা সরাসরি বীজ এক্সট্রাকশনও করতে পারি। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আপনার এটা ছিল লংগিচুডিনাল লাই, এই লাইটাই যদি এখন আপনার হয়ে যায় ট্রান্সভার্স, এখন এই লাইটা যদি আপনার হয় ট্রান্সভার্স লাই, ট্রান্সভার্স লাই হলে আপনি কি করবেন, ট্রান্সভার্স লাই হলে আপনাকে যেটা করতে হবে, এক্সটার্নাল কেফালিক ভার্সন করবেন। যদি ফেল হয় সেক্ষেত্রে ইন্টারনাল পোডালিক ভার্সন করবেন। কিভাবে করবেন, আন্ডার জিএতে, আন্ডার জিএতে আপনি ইন্টারনাল পোডালিক ভার্সন করবেন, তারপরে যদি ফেল হয়ে যায় আপনাকে সিজারিয়ান সেকশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা কি মনে রাখবো, ইমিডিয়েট ডেলিভারি কখন কখন লাগে সেকেন্ড টুইনের ক্ষেত্রে, অনেক সময় যদি আমাদের এক্সট্রিমলি পিপিএইচ হয়, কট পোলাপস হয়ে যায়, হ্যাঁ, এবং যদি কোনো কারণে ফার্স্ট বেবিতে আমরা আর্গোমেট্রিন দেই, বা ফার্স্ট বেবির সময় যদি জিএ ইউজ করি, অথবা এই বাচ্চা যদি ফিটাল ডিস্ট্রেস হয়, আমাদের কিন্তু আর্লি টার্মিনেশন লাগতে পারে। এখানে থার্ড স্টেজে আমাদের পিপিএইচ কন্ট্রোলের সব জিনিসপত্র রেডি রাখতে হবে। পিরপেরিয়ামে আমাদের অক্সিটোসিনটা 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এখন এতক্ষণ আমি যা বলেছি সব ভ্যাজিনাল ডেলিভারি। এখন সিজার করব কখন, যদি কোনো কারণে প্রথম বেবি আপনার নন কেফালিক হয়, অথবা দুইটা বাচ্চাই যদি আপনার নন কেফালিক হয়, টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম যদি থাকে, কনজয়েন্ট টুইন যদি থাকে, মোনো অ্যামনিওটিক টুইন, আইওজিআর, ঠিক আছে। তারপরে কি হতে পারে, যদি আপনার দুইটা টুইন বলে যে কলিশন অফ বোথ হেড অ্যাট দ্য পেলভিক প্রিভেন্ট এনগেজমেন্ট, দুইটা পার্ট যদি একসাথে নামতে থাকে এবং এটা এনগেজমেন্টটাকে যদি প্রিভেন্ট করে, আপনার কি লাগবে, সিজারিয়ান সেকশন লাগতে পারে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি একটু বলে এই টুইন শেষ করে আমি এখন অন্য টপিক্সে চলে যাব। আরেকটা জিনিস সেটা হলো এই যে মাল্টিফিটাল প্রেগনেন্সি রিডাকশন, যেটা, হ্যাঁ, মাল্টিফিটাল প্রেগনেন্সি রিডাকশন ইউজুয়ালি আমরা কখন করি, ইউজুয়ালি আমরা এখানে 1টা থেকে 2টা ফিটাসটাকে রিডাকশন করি যাতে অন্যান্য ফিটাসগুলো সার্ভাইভাল রেটটা ভালো হয়। এবং ইউজুয়ালি এটা আমরা কখন করি, যদি কোনো একটা বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে অথবা জেনেটিক ডিসঅর্ডার থাকে, সেটাকে আমরা ডিসকার্ড করি। এখানে আমরা কি করি, 22 গজ নিডল ইনসার্ট করব, কোথায়, ফিটাল থোরাক্সে, আন্ডার ডিরেক্ট টার্মস অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফিক ভিজুয়ালাইজেশন, এবং 2 to 3 ml, হ্যাঁ, আমরা 2 to 3 ml স্ট্রং পটাশিয়াম ক্লোরাইড দিব, তার ফিটাসকে ইনজেক্ট করব। ঠিক আছে, এবং 3 মিনিটের মধ্যে আমরা কি দেখব, যে অ্যাসিস্টল ডেভেলপ করে গেছে। হ্যাঁ, এবং এখানে যেটা বলা হয় যে আমরা যখন ফিটাল রিডাকশন করব তখন কিন্তু মিসক্যারেজের চান্স কত, 5 to 7%, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমি এখন চলে যাব আপনাদের অন্য টপিকসটাতে। হ্যাঁ, আপনাদের আর কি ছিল, এসডিজি এমডিজি ছিল। হ্যাঁ, তো এসডিজি এমডিজি থেকে আমরা রিটেন ছাড়া কিছুই পড়ি না। হ্যাঁ, আমাদের এটা মাথায় রাখতে হবে, এসডিজি এমডিজি রিটেনের পড়া পরীক্ষার আগের দিন বা এর আগে থেকে পড়ে রাখতে হয়। আর নেয়ার মিস, হ্যাঁ, আমি নেয়ার মিস দিয়ে একটু শুরু করি। তো নেয়ার মিসটা কি, নেয়ার মিসটা হলো আমাদেরকে মনে রাখতে হবে, যেই সব পেশেন্টরা প্রেগনেন্সি রিলেটেড কোনো কারণে, হ্যাঁ, হতে পারে তার প্রেগনেন্সি চাইল্ড বার্থ, অথবা সে মানে কি বলবো, প্রেগনেন্সি চাইল্ড বার্থ অথবা বাচ্চা ডেলিভারি হওয়ার 42 ডেজের মধ্যে, ঠিক আছে, তার কি হতে পারে, একদম নিয়ারলি ডাইট সে, বাট কোনো একটা রিসেসিটিভ মেজারের কারণে সে আলটিমেটলি বেঁচে গেছে। হ্যাঁ, এটা যেটা বলা হয় WHO ডেফিনেশন, এটা, হ্যাঁ, এটা কি বলা হয়, নিয়ার মিস। সবখানে আপনারা এটা ডেফিনেশনটা পাবেন। এখন হলো নিয়ার মিস মানেটা কি, যারা সিভিয়ার কোমরবিডিটি থেকে আলটিমেটলি বেঁচে আসছে।
এখন এটা হতে পারে কার্ডিওভাস্কুলার কারো শক যদি থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট, সিভিয়ার কোনো একটা হাইপোপারফিউশন, অ্যাসিডোসিস, তাই না, এই জিনিসগুলো। এরপর আসে রেনালের মধ্যে হতে পারে তার অ্যাকুট সাইনোসিস ছিল, সিভিয়ার ট্রাকিপনিয়া, সিভিয়ার বার্ডিপনিয়া, তার গ্যাস্পিং পর্যন্ত হয়ে গেছে, তার হাইপোক্সিয়া মানে সিভিয়ার হাইপোক্সিয়া ছিল, হ্যাঁ, ইনটিউবেশনটা লেগেছিল কিন্তু এটা অ্যানাস্থেসিয়ার জন্য না, মানে আমরা যে জন্য ইনটিউবেশন করিনি এমনি। রেনাল ডিসফাংশন যদি কোনো কারণে হয়, কারো অলিগিউরিয়া, ডায়ালাইসিস যদি লাগে অ্যাকুট রেনাল ফেলরের জন্য, কোয়াগুলেশন ফেলর যদি কারো হয়, ঠিক আছে, হেপাটিকের মধ্যে যদি কারো সিভিয়ার বিলিরুবিনেমিয়া থাকে, নিউরোলজিক্যাল প্রবলেম, আনকনশাসনেস, কোমা, স্ট্রোক, এই জিনিসগুলো কিন্তু আমাদের নেয়ার মিসের মধ্যে পড়ে। তো নেয়ার মিসটা আমাদের কেন ইম্পর্টেন্ট? নেয়ার মিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ কি একটা নেয়ার মিস ইজ এ ইন্ডিকেটর অফ ম্যাটারনাল কেয়ার। তার মানে থেকে আপনি যখন নেয়ার মিস সম্পর্কে জানবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানকার কোয়ালিটি অফ কেয়ারটা কেমন, এবং একটা নেয়ার মিস সম্পর্কে জানলে কিন্তু আপনি আরেকটা নেয়ার মিস পেশেন্টকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। নেয়ার মিস সম্পর্কে এটুকু জানলেই এনাফ, ঠিক আছে। আর একটা জিনিস হলো, একটা কোশ্চেন মনে হয় ছিল নেয়ার মিসের জন্য আপনারা কী কী ইনভেস্টিগেশন করবেন, আমি একটু বলে দিই। আইসিইউ যে সাপোর্টে আমরা যে আইসিইউর যে কিছু প্যারামিটার আছে না, এই ইনভেস্টিগেশনগুলো আইসিইউতে থাকা অবস্থায় আমরা করি, ওগুলোই কিন্তু নেয়ার মিসের ইনভেস্টিগেশনের মধ্যে আপনারা লিখে দিবেন। আচ্ছা, এখন আমি চলে যাব এসডিজিতে। হ্যাঁ, এখন কথা হলো এমডিজি। এখন কিন্তু এমডিজি জরুরি না, আমাদের জানতে হবে এসডিজি সম্পর্কে, ঠিক আছে। এখন কেন আমাদের এসডিজি সম্পর্কে জানতে হবে? এসডিজিটাই কিন্তু এখন চলছে আর কি, তাই না। এমডিজিটা এখন আর ধরা হয় না, কারণ এমডিজি 2015 সালেই শেষ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন হচ্ছে কি এসডিজি, এবং এসডিজিটা কি? এসডিজিটা হলো যেটা বলেছে ওপেন ওয়ার্কিং গ্রুপ অন এসডিজি এস্টাবলিশমেন্ট করেছে কখন? 2013-এ। তারা একটা প্রপোজাল দিয়েছিল, সেটা কি, সেটা কত তারিখে দিয়েছে? সেটা হলো 19শে জুলাই 2014-তে তারা একটা প্রপোজাল দিয়েছে জেনারেল অ্যাসেম্বলিতে। কখন? 19শে জুলাই 2014-তে, ঠিক আছে। ডিজিটাল ওপেন ওয়ার্কিং গ্রুপটা এস্টাবলিশ কিন্তু হয়েছে 2013-তে, কিন্তু ওরা যে প্রপোজালটা দিয়েছে এটা হলো 2014-র 19শে জুলাই। এই জিনিসটা আমাদেরকে খাতায় আমাদের রাখতে হবে। আর একটা জিনিস হলো, এখানে কি কি ছিল, এখানে কিন্তু 17টা গোলস আছে, যে জিনিসগুলো আমরা নো পভার্টি, নো হাঙ্গার, জেনারেল হেলথ, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার, স্যানিটেশন, ক্লিয়ার এনার্জি, good job, economic growth, innovation and infrastructure, reduce আনইকুয়ালিটিগুলোকে রিডিউস করা, সাস্টেইনেবল সিটিস অ্যান্ড কমিউনিটিস, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে যাবেন আপনারা। হ্যাঁ, রেসপন্সিবল কনজাম্পশন, প্রোটেক্ট দ্য প্ল্যানেট, লাইফ বিলো ওয়াটার, লাইফ বিলো ল্যান্ড, এগুলো আমরা আসলে ওভাবে পড়িনি। তারপরে কি পিস ফর জাস্টিস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ উইথ এসডিজি। আমাদের এটা জানার দরকার নেই এত বেশি, আমাদের যে হেলথ রিলেটেড যে গোলগুলো ওটা আমাদের জানতে হবে। নাম্বার 1 ইজ এমডিজি রিলেটেড 3 টার্গেট, নাম্বার 2 ইজ নন কমিউনিকেবল ডিজিজ রিলেটেড 3 টার্গেট, আর কস্ট কাটিং ইস্যু, এটা আমাদেরকে একটু জানতে হবে। এমডিজি রিলেটেড 3 টার্গেটটা কি ছিল? যে আমরা ম্যাটারনাল মর্টালিটি রেট কতটুকু করব? আমরা 70-তে আনবো, হ্যাঁ, 2030 মধ্যে। এবং আমরা 2030 মধ্যে কোনো 2030 মধ্যে যে প্রিভেন্টেবল ডেথ অফ নিউবর্ন এবং চাইল্ড বার্থের যে প্রিভেন্টেবল 5 বছরের ছোট যে বাচ্চাগুলো, এদের প্রিভেন্টেবল ডেথটাকে আমরা কমায় আনবো। আর ইনফেকশাস ডিজিজগুলো যেমন এইচআইভি, এইডস, ম্যালেরিয়া, টিবি, এগুলোকেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? কমায় আনতে হবে। এটা হলো, এই 3টা হলো এমডিজি রিলেটেড টার্গেট। এখন আসেন যে নন কমিউনিকেটিভ ডিজিজের ইয়েতে কী কী আছে, ডি রিলেটেড যে টার্গেটগুলো, এখানে যেটা বলেছে মানে নন কমিউনিকেবল ডিজিজের কারণে যে মর্টালিটি রেটটা, এটাকে আমরা 1/3 করব, এবং আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য যে ডেথটা, সেটাকে আমরা হাফ করব। আরেকটা কি করব? আমরা সাবস্টেন্স অ্যাবিউজটাকে প্রিভেন্ট করব। এই 3টা হলো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ রিলেটেড যেটা। আর কস্ট কাটিং ইস্যুটা কি? আমরা সবখানে কি সেক্স এবং রিপ্রোডাক্টিভ হেলথে এক্সেস করব, ইউনিভার্সাল এক্সেস করব। হ্যাঁ, আরেকটা কি আসছে যে ভ্যাকসিনেশন এবং মেডিসিনটা সবার জন্য আমরা প্রোভাইড করব। অ্যানাদার ইজ যে আমাদের যে পলিউশনটা, হ্যাঁ, পলিউশনটাকে আমরা প্রিভেন্ট করব। এইটাই ছিল হলো, এই 3টাই হলো মেইনলি টার্গেট। এই কয়টা জিনিস আমরা মনে রাখবো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের গভর্নমেন্ট কি কি
স্টেপ নিয়েছে টু ফুলফিল টার্গেট অফ এসডিজি টার্গেটটাকে ফুলফিল করার জন্য। এনশিওর, এক নম্বর আমাদের এখানে কতগুলো পয়েন্ট আছে। নাম্বার 1 ইজ এনশিওর কন্টিনিউশন অফ দ্য কেয়ার অ্যালং দ্য লাইফ সাইকেল, মানে কেয়ারটা কন্টিনিউশন অফ দ্য কেয়ারটাকে এনশিওর করতে হবে। ফোকাস অন স্ট্রেংথেনিং অ্যান্ড ইনভেস্টিং ইন ইচ ডিউরিং লেবার বার্থ first day of period. Number 2. Number 3, adopt mechanism to ensure quality of care. Number 3. Number 4 ki reaching every woman, newborn, child, adolescent and family to reduce inequality to reduce korte hobe. Number 5, harvest the power of and family community. Number 6, count every woman and newborn meaning properly. Number 7 ki ফোস্টার পার্টনারশিপ উইথ প্রাইভেট সেক্টর। এই 7টা লাইন অবশ্যই মুখস্থ করে পরীক্ষার হলে যাবেন। এটা হলো গভর্নমেন্টের রিসেন্ট স্ট্র্যাটেজি, যেটা তারা এসডিজি আমাদের দেশে, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তারা এসডিজি টার্গেটটাকে ফুলফিল করার জন্য এইটা তারা করেছে, এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হলো এমডিজি টু এসডিজি একটা কোশ্চেন আছে, সেখানে দেখবেন যে গোল যদি আমরা চিন্তা করি এমডিজি টু এসডিজি, হ্যাঁ এমডিজি টু এসডিজি, হ্যাঁ এমডিজি আর এটা হলো এসডিজি, মানে এমডিজি থেকে এসডিজিতে কি কি চেঞ্জ এসেছে। হ্যাঁ, এটাতে বলে যে গোল যদি আমরা চিন্তা করি, এর গোল ছিল কয়টা, এর গোল ছিল হলো 8টা, হ্যাঁ এর হলো 17টা, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হলো টার্গেট, এটার টার্গেট কয়টা ছিল, টার্গেট যদি আমরা চিন্তা করি এর টার্গেট ছিল 2টা, এর টার্গেট হলো কত ছিল, এর টার্গেট 169টা। নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 3 কি, নাম্বার 3 হলো ডিউরেশন। হ্যাঁ, ডিউরেশনটা কতটুকু ছিল, ডিউরেশন ছিল এটা 2000 থেকে 2015, ঠিক আছে। আর এটা কিন্তু 2015 থেকে বা 2014 জুলাই থেকে, যাই হোক 2015 থেকে যদি চিন্তা করি 2030 পর্যন্ত এটা থাকবে ডিউরেশন, ঠিক আছে। এখন আসেন কান্ট্রি, কান্ট্রির মধ্যে কি কি আছে, এখানে কয়টা কান্ট্রি, এখানে হলো 189 আর এখানে হলো 193, ঠিক আছে। আর হেলথ রিলেটেড গোল যদি আমরা চিন্তা করি, হেলথ রিলেটেড গোল ছিল এখানে 5, হ্যাঁ এখানে হলো হেলথ রিলেটেড গোল, যেটা হেলথ রিলেটেড গোল এটা 5 নম্বরে ছিল এমডিজি, আর এটা হলো 3 নম্বরে। এটা কিন্তু বলতে পারে মানে এমডিজি থেকে এসডিজিতে যাওয়ার কারণে কি কি ডিফারেন্স বা কি কি এটা কিন্তু থাকতে পারে। হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে। এটা 2015 থেকে 2030, এটা 2000 থেকে 2015, ঠিক আছে। এখানে কয়টা কান্ট্রি, এখানে কয়টা, এই জিনিসগুলো একটু আমরা পড়ে যাব। হ্যাঁ, এরপর যেটা আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে, আগে আমরা পড়তাম ভিশন 20, এখন আমরা পড়বো ভিশন 21, কারণ আমরা এখন 2021-এ আছি। হ্যাঁ, ভিশন 21-এ কিন্তু আমাদের 4টা জিনিস পড়ে রাখতে হবে। অ্যাকশন প্ল্যান কয়টা, 4টা প্ল্যানের মধ্যে কি কি আছে। নাম্বার 1 হলো কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট আমরা 62% থেকে 75%-এ নিয়ে যাব, কত সময়ের মধ্যে, 2021 সালের মধ্যে। এটার নামটা আমি একটু বলে দিই, এসডিজি ভিশন 2021। হ্যাঁ, এটা এবার এটা পড়ে যেতে হবে আমাদের। হ্যাঁ, এসডিজি 21, ঠিক আছে। আমরা কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেটটা, কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট, হ্যাঁ এটাকে কত করব, এটাকে আমরা 62 থেকে নিয়ে যাব হলো 75%-এ, ঠিক আছে। এটা হলো নাম্বার 1, কত সালের মধ্যে, এত সালের মধ্যে, নাম্বার 1। নাম্বার 2-তে আমরা কি করব, যে আমরা লার্কটাকে বাড়াবো, ঠিক আছে। এবং পার্মানেন্ট মেথড হিসেবে কতটুকু, লার্ককে আমরা কতটুকু বাড়াবো, এটাকে আমরা করব হলো 8% আছে, আমরা এটাকে নিব হলো 20%-এ। নাম্বার 3 কি, নাম্বার 3 হলো ব্রিং কোয়ালিটিভ ইম্পর্টেন্ট ইন ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটাকে আমাদের কি করতে হবে, কোয়ালিটিভ ইম্পর্টেন্সটা বাড়াতে হবে, ঠিক আছে। এটা হলো ছিল কি, এটা ছিল হলো 3 নাম্বার, কোয়ালিটি বাড়াবো, কোয়ালিটি বাড়াবো। কার কোয়ালিটি বাড়াচ্ছি আমরা, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের। সেখানে আমরা কি করব, সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আনমেট নিডটাকে আমাদের কমাতে হবে। আনমেট নিডটা কি, কত কমাতে হবে, এটা 12 থেকে আমাদের নিয়ে যেতে হবে 19-এ, 9,
ঠিক আছে, 12% আছে, আমরা 9-এ নিয়ে যাব। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কন্ট্রাসেপটিভ ডিসকন্টিনিউশনটাকে আমাদের কমাতে হবে। হ্যাঁ, এটা একটা আনমেট নিডটাকে আমাদের কমাতে হবে। আরটা হলো কি কন্ট্রাসেপটিভ ডিসকন্টিনিউশন, ডিক্রিজ করব ডিসকন্টিনিউশনটাকে, মানে কন্টিনিউ যাতে করে। কতটুকু ডিসকন্টিনিউশন করতে হবে? এখন ডিসকন্টিনিউ করছে 30%, আমরা কি করব 30%কে আমাদের 20%-এ নিতে হবে। আমাদের টার্গেট হলো 30কে আমরা 20%-এ নিব। এরপর আসেন 4 নাম্বারে কি আসবে, কি কমিউনিটি লেভেলে আমরা কি করব, কমিউনিটি লেভেলে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনটা, আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে হবে, অ্যাওয়ারনেসটাকে বাড়াতে হবে। ওটা হলো 4 নাম্বার। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাকে বলে যে ভিশনটা কিন্তু ভিশন প্ল্যান এসডিজি ভিশন 2021 কিন্তু কন্ট্রাসেপটিভ রিলেটেড, হ্যাঁ, এবং ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর আগে ছিল হলো 2020 টাইম শেষ, 2020 আমরা অনেকদিন পড়েছি, এখন আমরা 2020টা অত পড়বো না। হ্যাঁ, এখন আসলে আমি একটু এসবিএ সিএসবিএ সম্পর্কে বলে ক্লাসটা কমপ্লিট করে দিব, আর রাখবো না আপনাদেরকে। তো এসবিএ আর সিএসবিএ সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কেন? কারণ এসবিএ সিএসবিএ এরও কিন্তু কিছু রোল আছে। কিসের উপর? এসডিজি আমাদের ফুলফিল করার উপর। এখন আসেন সিএসবিএটা কি? সিএসবিএ হলো কমিউনিটি বেসড কমিউনিটি বেসড, যারা কমিউনিটিতে কাজ করে। এবং বেসিক্যালি ওরা কি হয়, বেসিক্যালি যেটা বলা হয় সেটা হলো কি, ওরা বেসিক্যালি মানে সিএসবি ট্রেনিং যে প্রোগ্রামটা, এটা কারা করেছিল? এটা বেসিক্যালি ডিজিএইচএস আন্ডার, এটা মহাখালী যেটা আছে MOH উইথ ফ্যামিলি প্ল্যানিং মিলে এটাকে, এই ট্রেনিং প্রোগ্রামটাকে ইমপ্ল্যান্ট করেছিল। এবং এখানে ফান্ড দিয়েছে কে? UNFPA, সরি UNFPA, আর হলো আইডিবি, জিকা এবং WHO। এটা এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কারা এটাকে ট্রেনিং প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে, কারা এটাকে ফান্ড দিয়েছে, এবং এটার উদ্দেশ্য কি? অবশ্যই এটার উদ্দেশ্য হলো এসডিজিটাকে যাতে আমরা মানে টার্গেটটা ফুলফিল করতে পারি, এর জন্য ম্যাটারনাল এবং ফিটাল মর্টালিটিটাকে আমাদের কমাতে হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের মানে সিএসবি এর মেন ঠিক আছে, এখন হলো সিএসবিএ কিভাবে আপনার ম্যাটারনাল মর্টালিটিটাকে কমায়। কারণ কি, ওদেরকে কিন্তু মেইনলি ট্রেনিংই দেওয়া হয় কিভাবে একটা মানে ম্যাটারনাল কমপ্লিকেশনগুলো কিভাবে, কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, কিভাবে ওগুলোকে ম্যানেজ করতে হবে, কমপ্লিকেশনটাকে ওই মুহূর্তে কিভাবে স্ট্যাবিলাইজ করতে হবে, কি ওদেরকে প্রেগনেন্সি মনিটরিং থেকে শুরু করে লেবার পর্যন্ত, পার্টোগ্রাফ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ওদেরকে বলে দেওয়া হয়। ঠিক আছে, যেমন ওরা কিন্তু একটা এমার্জেন্সিতে ধরেন যদি কারো পিপিএইচ হয়, ওরা অক্সিটোসিন দিবে, একলামশিয়াতে ম্যাগনেসিয়াম সালফেট দিবে, তারপরে ওদের সেপসিস হলে অ্যান্টিবায়োটিক দিবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু 6 মাসের একটা ট্রেনিং দেওয়া হয় মিডওয়াইফারিদেরকে। হ্যাঁ, এবং এটাও কিন্তু ম্যাটারনাল মর্টালিটিকে কমানোর জন্য WHO এবং UNFPA এটা কিন্তু মেইনলি 2015 সালে ওরা কি ডিসিশন নিয়েছিল, 3000 মিডওয়াইফকে ওরা এডুকেটেড করবে। হ্যাঁ, এবং এটা একটা ডিপ্লোমার সার্টিফিকেটও কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে। এবং মিডওয়াইফারিটা কি করে? ইউজুয়ালি মিডওয়াইফারিদের কাজ কি? মিডওয়াইফারিদের কিন্তু কাজ, এরাও কিন্তু প্রেগনেন্সি, লেবার, পোস্টপার্টাম, নিউবর্ন কেয়ার সবগুলোই কিন্তু ইউজুয়ালি ওরা মেনটেন করে। মিডওয়াইফারিরা কিন্তু বেসিক্যালি মানে আপনার প্রেগনেন্সি, লেবারের সাথে পোস্টপার্টাম, ব্রেস্ট ফিডিং, কন্ট্রাসেপটিভ, নিউবর্ন কেয়ার সবগুলোই কিন্তু করে। আর কমিউনিটি বেসডরা কিন্তু ইউজুয়ালি প্রেগনেন্সি রিলেটেড জিনিসগুলোই কিন্তু ওদেরকে বলা হয়। মিডওয়াইফারিরা কিন্তু প্রেগনেন্সি রিলেটেড ছাড়াও ওরা আপনার STD, তারপর পোস্টম্যানোপোজাল লেডির কেয়ার, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, ওদেরকে কিন্তু আরও বেশি মানে ওরা আরও বেশি কাজ করে। আর সিএসবি এদেরকে ইউজুয়ালি কিন্তু ট্রেনিংটা দেয়াই হয় মেইনলি কিসের উপর? মেইনলি প্রেগনেন্সি রিলেটেড ম্যানেজমেন্টগুলো, যে আপনি প্রেগনেন্সিতে কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা, ডেলিভারির সময় পার্টোগ্রাফটা ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা, মানে এই জিনিসগুলোর দিকে কিন্তু এরা মেইনলি। আর মিডওয়াইফারি যারা, তারা কিন্তু এটাও করবে ওটাও করবে। আর একটা জিনিস যে পরীক্ষায় একটা কোশ্চেন বারবার আসে, মিডওয়াইফারি অ্যাজ এ কমপ্লিমেন্ট অফ, কিভাবে কমপ্লিমেন্টস দ্বারা মিডওয়াইফারি অ্যাজ এ কমপ্লিমেন্ট অফ সিএসবিএ।
এখন কথা হলো মিডওয়াইফারিরা কি সিএসবিএ হিসেবে কমপ্লিমেন্টারি কাজ করতে পারবে কিনা? ইউজুয়ালি কিন্তু মিডওয়াইফারিরা দুই রকম কাজই করতে পারে, হ্যাঁ, কারণ ওরা প্রেগনেন্সি রিলেটেড যেটা সিএসবি এরা করে কমিউনিটি লেভেলে ওই কাজটাও ওরা করতে পারে, এবং এছাড়াও এক্সট্রা কাজও কিন্তু মিডওয়াইফরা করে, যেটা ইউজুয়ালি সিএসবিএ যারা তারা কিন্তু শুধু প্রেগনেন্সির কাজগুলো করে, বাট ওরা প্রেগনেন্সির কাজও করতে পারে, অন্য কাজগুলোও করতে পারে। এতে কি হচ্ছে, ওরা কিন্তু সিএসবিএ হিসেবেও কাজ করতে পারবে, ওরা কিন্তু সিএসবিএ মানে সিএসবিএতেও সিএসবিএ হিসেবে কাজ করেও কিন্তু ওরা ইমপ্রুভমেন্ট করতে পারবে। এটার কিন্তু অ্যান্সারটা এরকমই। হ্যাঁ, এখন কথা হলো যে আমি কিন্তু বলেছি মিডওয়াইফারিরা কিন্তু 3000 মিডওয়াইফকে 2015 সালের মধ্যে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল 2015 সালে। হ্যাঁ, আর কমিউনিটি বেসড যে যারা স্কিল বাথ অ্যাটেন্ডেন্স তাদেরকে ইউজুয়ালি শুধুমাত্র বেসিক মিডওয়াইফারির উপরে মাত্র 6 মাসের একটা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়। ওদেরকে দেওয়া হয়েছে 3 বছরের একটা ট্রেনিং, হ্যাঁ, ডিপ্লোমা 3 বছরই সম্ভবত, একটু দেখে বলি যে এদেরকে ইউজুয়ালি যেটা দেওয়া হয়েছিল এটা 3 বছরের একটা ট্রেনিং দেওয়া হয়েছিল যারা মিডওয়াইফারি। তাহলে পার্থক্যটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, মিডওয়াইফারিদেরকে একটা 3 বছরের ট্রেনিং দেওয়া হচ্ছে, ওদেরকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। আর কমিউনিটি বেস যারা ওদেরকে 6 মাসের মিডওয়াইফারির উপর একটা 6 মাসের ট্রেনিং ওরা পেয়েছে। হ্যাঁ, এবং ওরা কাজ করে কিন্তু ভিলেজ লেভেলে, এবং ওরা লেবারের রিলেটেড কাজই করে, প্রেগনেন্সি, লেবার, পোস্টপার্টামের ওইটুকু অংশ। আর মিডওয়াইফারিরা এগুলো তো করবেই, তার সাথে অন্যান্যগুলোও করবে। তার কিন্তু এখন যদি বলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ অবস্টেটিক কেয়ার, আবার যদি কোশ্চেনটা হয় এরকম যে আপনার এসডিজি টার্গেট ফুলফিল, এখানে কি মিডওয়াইফারদের কোনো খালি কি কমিউনিটি বেসড হয়ে করতে পারে? মিডওয়াইফাররা পারে না, মিডওয়াইফাররা কিন্তু কমিউনিটি সিএসবিএ যা করে সেগুলোও করতে পারে। সো এভাবে কিন্তু ওরা যদি কমিউনিটি বেসডের মতো পিপিএইচ থেকে শুরু করে পিপিএইচ, একলামশিয়া এগুলো প্রিভেন্ট করতে পারে, ঠিক আছে, এরা যদি প্রেগনেন্সি পার্টোগ্রাফটা ঠিক মতো করতে পারে, পেশেন্টকে কখন রেফার করতে হবে, এটা যদি ওরা একটা পেরিফেরিতে সিএসবিএ রেফার করে, তেমন মিডওয়াইফাররা তো ইউজুয়ালি ইউজুয়ালি টার্সিয়ারি কেয়ার সেন্টারে বা উপজেলা লেভেলে কাজ করে, ওরা তো আসলে কমিউনিটিতে কাজ করে না, কিন্তু ওরা কমিউনিটি থেকেও ওরা কিন্তু উপজেলা থেকেও কিন্তু ওরা টার্সিয়ারিতে পেশেন্টকে পাঠাতে পারে। সো ওরা কিন্তু এইভাবে আমাদের ম্যাটারনাল মর্টালিটির মেইন কজ হলো পিপিএইচ, প্রিএক্লামশিয়া, এপিএইচ, এই জিনিসগুলো কিন্তু ওরা যদি আগে ডায়াগনোসিস করতে পারে, প্রেগনেন্সি অবস্থাতেই যদি ওরা বুঝতে পারে, বা লেবারে যদি ওরা বুঝতে পারে কমপ্লিকেশনগুলো আগে বুঝে ওরা আগে পেশেন্টকে পাঠাই দিল, এতে কি হচ্ছে, আমাদের পেশেন্টের মর্টালিটি রেটটা কমে যাচ্ছে, এবং আমরা যে টার্গেট করছি আমাদের মর্টালিটি রেট 70-এ চলে যাবে। হ্যাঁ, 2030-এর মধ্যে আমরা কিন্তু এই টার্গেটটা ফুলফিল করতে পারবো। হ্যাঁ, এই তো এগুলোই ছিল হলো এসডিজি এমডিজি রিলেটেড জিনিস। এমডিজি পড়তে হবে না, এসডিজি থেকে এই কয়েকটা জিনিস পড়বো আমরা। আর কি পড়বো, আর আমরা পড়বো হলো আমাদের নিয়ার মিস। এখন কথা হলো মাল্টিপল প্রেগনেন্সি থেকে টুইন পিক সাইন থেকে অস্পি আসতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি থেকে টুইন ট্রান্সমিশন সিন্ড্রোমের অস্পি আসতে পারে, আর ডিসকর্ডেন্ট গ্রোথের অস্পি আসতে পারে। আজকে ক্লাস এটুকুই। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে আপনারা কোশ্চেনটা লিখে দিতে পারেন, আমি পরে অ্যান্সারটা দিয়ে দিব, আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ।